সেলসে ভালো করার জন্য 5টা হ্যাকস। রেগে গেলে শুধু মানুষ হেরে যায় না, হারিয়েও যায়। তোমাকে দেখার জন্য কেউ একজন আছে। তখন আমি ভাবতাম এটা আমার নিজের যোগ্যতা। এখন আমি বুঝি যে আমি যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি, একটি মেয়ের দায়িত্ব আমাকে নিতে হচ্ছে। সৃষ্টিকর্তা ওই উসিলাই আমার রিজিক বাড়িয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে এই পর্বে, এই অনুষ্ঠানটাতে আমরা আসলে বিশেষ কিছু অতিথি নিয়ে আসি, যাদের নিজের ভাবনা, অভিজ্ঞতা, তাদের দর্শন এবং তাদের পেছনের গল্পগুলো আমরা বলার চেষ্টা করি। এবং তার একটা উদ্দেশ্য আছে আমার, সেটা হচ্ছে এটার মধ্য দিয়ে আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি করা, একটা চিন্তা তৈরি করা, একটা নতুন কিছু সাহস তৈরি করা। আর সবচেয়ে বড় কথা, আমি সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে, আপনি পুরো আলোচনা শুনবেন, সেখান থেকে যে কোনো একটা লাইন নেওয়ার চেষ্টা করবেন। কারণ অনেক সময় এত আলোচনা আসলে মগজে ঢোকে না, কিন্তু সেই লাইনটা আপনি আপনার জীবনে কাজে লাগান, আর কিছু অন্তত না করেন। আর যদি আরও বেশি নিতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু কিছুই নিতে না পারলে একটা লাইন নেওয়ার চেষ্টা করবেন। এবং অনুষ্ঠান শেষে আপনি ডেফিনেটলি কমেন্টে লিখবেন যে আজকের আলোচনাটা থেকে আপনি কোন লাইনটা নিয়েছেন। এই মুহূর্তে যারা সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন জেলা থেকে, 64 জেলা থেকে এবং 492টা উপজেলা থেকে বা বিশ্বের প্রায় 50টারও বেশি দেশ থেকে যারা দেখছেন, তারা কমেন্টে লিখবেন কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে এই মুহূর্তে। আজকে আমরা আলাপ করব যে মানুষটাকে পেয়েছি, আপনারা চেনেন তাকে, এই অনুষ্ঠানে অনেকবার এসেছেন উনি, বিক্রয় বন্ধু নামে পরিচিত। সো ডেফিনেটলি আমরা সেলস মার্কেটিং নিয়ে কিছু আলোচনা থাকবে, লাইফস্টাইল নিয়ে আমরা আলোচনা করব, আমরা অ্যাঙ্গার নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আমরা কেন এত অস্থির হয়ে গেছি, কেন এত রেগে যাই, এবং আমাদের ফুড হ্যাবিট নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। যেহেতু এইসব ব্যাপারে উনি প্রচুর কথাবার্তা বলেন, সেহেতু ওনার অভিজ্ঞতাগুলো আমরা শোনার চেষ্টা করব। তবে চেষ্টা করব আজকে আপনাদেরকে 5টা অন্তত হ্যাকস দিতে, যে সেলসের জন্য বিশেষ করে, যেগুলো আপনি যদি প্রতিপালন করেন বা বিশ্বাস করেন বা মেনে চলেন, আপনি আপনার আমাদের উদ্যোক্তাদের এবং যারা চাকরি করেন প্রত্যেকেরই যে একটা ভয়, আসলে সেলস কি কঠিন না এটা কতটা সহজ, আমরা এটাকে সহজ করে দেওয়ার চেষ্টা করব আজকে আলোচনার মধ্য দিয়ে। যারা অনেক উদ্যোক্তার একটা বড় ভয় থাকে, তিনি হয়তো টেকনিক্যালি সাউন্ড, তিনি হয়তো ফাইন্যান্সিয়ালি সাউন্ড, তিনি হয়তো ম্যানেজমেন্ট, লিডারশিপ এই জায়গাগুলোতে সাউন্ড, কিন্তু সেলসটা একটু কম বোঝেন। এটা নিয়েও তাদের ভয় থাকে যে এটা অনেক কঠিন জিনিস, আমি এটা বুঝি না। কিন্তু আমরা তাদেরকেও আজকে সহজভাবে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমার সঙ্গে আজকে আছেন আপনাদের খুবই পরিচিত একজন মানুষ, এবং আমাদের ফাউন্ডেশনে ওনার অনেক ভিডিও আছে, আপনারা দেখেছেন বিগত দিনে। আজকে আবার ওনাকে নিয়ে আসলাম, কারণ আমি ওনার সঙ্গে যতবারই শো করেছি আমি আসলে খুবই আমার ভালো লেগেছে, আরাম পেয়েছি, এবং অনেক কিছু আমি নিজেও শেখার চেষ্টা করেছি। সো আমরা আজকে শিখব, এবং আমি এই পুরো আয়োজনটাকে আজকে একটা মাস্টার ক্লাস হিসেবে আমি ঘোষণা করতে চাই, যে একটা মাস্টার ক্লাস যেরকম হয় সেখানে সব কিছু থাকবে, সেলস, মার্কেটিং, লাইফস্টাইল, ফুড হ্যাবিট, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, কারণ এই সব কিছুই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তবে আমি একদম সবার আগে যে জিনিসটা বলবো, যে আমরা জীবনে এত কিছু করতে চাই, এত বড় হতে চাই, এত সফল হতে চাই, সবার আগে বোধহয় আমাদের একজন মানুষ হওয়া দরকার। সেই জায়গাটাতেও আমরা আলাপ করব আজকে। চলুন ওনার সাথে আলাপ করি। বিক্রয় বন্ধু রাজীব হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, বেশ ভালো আছি। আজকে পঞ্চমবারের মতো আপনার শোতে আমার আসার সৌভাগ্য হলো। আমার মনে হয় এটা আপনার শোর জন্য একটা রেকর্ড। কারণ আমি দেখেছি যে আপনি অনেক জ্ঞানীগুণী মানুষকে এখানে আমন্ত্রণ জানান, তাদের কাছ থেকে অনেক ভালো কিছু ইনপুট পাওয়া যায়। সামা হয়তো আপনি আমাকে বেশি ভালোবাসেন বা বেশি গুরুত্ব দিয়েছেন বলেই আমার সৌভাগ্য হচ্ছে একাধিকবার আপনার সাথে আসার। আমাকে পুনরায় আমন্ত্রণ জানার জন্য আপনাকে গভীরভাবে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ রাজীব ভাই। আমি একদম লাস্ট যে কথাটা শুরু করছিলাম, আমরা গল্পের পেছনেও যাওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এই যে আমরা একজন বড় মানুষ হইতে চাই, সফল হতে চাই, টাকা পয়সা রোজগার করতে চাই, অনেক স্বপ্ন আমাদের জীবনে, কিন্তু আমাদের যে বেসিক জিনিসটা, একজন গুড হিউম্যান বিং, একজন মানবিক মানুষ, এটা কি হারিয়ে যাচ্ছে সব কিছুর পেছনে? ডেফিনেটলি বর্তমানে আমাদের জন্য যদি বলতে হয়, সেটা হচ্ছে যে আমরা যে সমাজে বসবাস করছি একটা অস্থির সমাজ হয়ে গেছে। আমাদের রাগ, অভিমান, ক্ষোভ, হিংসা
দুর্বৃত্তায়ন এগুলো আমাদেরকে একেবারে মানে কুড়ে কুড়ে খাচ্ছে। অথচ আমাদের এমন হওয়ার কোনো দরকারই ছিল না। আমরা মাটির মানুষ, সৃষ্টিকর্তা মাটি থেকে মানুষকে তৈরি করেছেন। মানে সৃষ্টিকর্তার যে মৌলিক উপাদান মাটি, পানি, বায়ু, আগুন, এগুলোর মধ্যে সবচেয়ে ধৈর্যশীল মানে স্থিতিশীল যে উপাদান সেটাকে মানুষ তৈরি উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। উদ্দেশ্য কেন রাইট, এটা উদ্দেশ্যটা সৃষ্টিকর্তার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে শ্রেষ্ঠ উপাদান দিয়ে মানুষকে ধৈর্যশীল হতে হবে। কিন্তু আমরা আজকাল অল্পতে রেগে যাচ্ছি। এটা নিয়ে অনেকে অনেক ব্যাখ্যা দিতে পারে, অনেক সমাজবিদ অনেকভাবে এটাকে বিশ্লেষণ করতে পারেন। আমার বিশ্লেষণ যেটা বলে সেটা হচ্ছে যে আমাদের ফুড হ্যাবিটসের ভুল, খাদ্যাভ্যাসের ত্রুটি আমাদেরকে উগ্র বানিয়ে ফেলছে। ব্যাপারটা কিন্তু আমি আমার মতো করে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে মানুষের দাঁতের দিকে তাকালে আপনি দেখবেন মোট 32টা দাঁত, এর মধ্যে 28টা হচ্ছে লেবেল বা সমান দাঁত, গরু ছাগলের মতো, হরিণের মতো, যে প্রাণীগুলো ঘাস খায়, লতা পাতা খায়। আর অন্যদিকে 4টা দাঁত আছে, 4 কোনায় ছেদন দাঁত, এগুলো হচ্ছে মাংস খাওয়ার মতো, যেটা মাংসাশী প্রাণীর সাথে মেলে। এখান থেকে একটা ইন্ডিকেশন পাওয়া যায়, সেটা হচ্ছে মানুষকে 28টা যদি সমান দাঁত আর 4টা যদি ছেদন দাঁত দেওয়া হয়, তাহলে 7 ভাগের 1 ভাগ হচ্ছে ছেদন দাঁত। অর্থাৎ 7 দিন শাকসবজি উদ্ভিজ্জ খাবার খেয়ে 1 দিন মাংস খেতে হবে। এটা একটা ইন্ডিকেশন, এটাই মানতে হবে সবসময় তা না। কিন্তু আমরা এখন এমন একটা অবস্থায় চলে গেছে, যাদের একটু সামর্থ্য আছে তারা প্রতিদিনই মাংস খাওয়ার চেষ্টা করছি, এবং সেটা আমাদের স্বভাবটাকে, চরিত্রটাকে মাংসাশী প্রাণীর মতো হিংস্র বা উগ্র করে তুলছে। সো আগেকার দিনে আপনি দেখবেন সাধক শ্রেণীর মানুষ, সন্ন্যাসী শ্রেণীর মানুষ, তাদেরকে মানুষ সাতচরও রা করে না। মানুষজন তাকে আক্রমণ করুক, বাজে কথা বলুক, তারা বিকারগ্রস্ত, মনে হয় এর কোনো অনুভূতি নেই। ব্যাপারটা তা না, তারা সাত্ত্বিক খাবার খেতেন, সে কারণে তাদের মন মানসিকতা শান্ত থাকতো। আর আমরা এখন উত্তপ্ত হয়ে যাই, উত্তেজিত হয়ে যাই, এমন খাবার আমরা গ্রহণ করছি, সঙ্গত কারণে আমাদের মন মানসিকতা ঠিক থাকছে না। মানব দেহের সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয় খাদ্যকে হজম করতে। সে আপনি ভালো খাবার খান আর খারাপ খাবার খান, ভালো খাবার খেলেও সেটা হজম করতে শক্তি খরচ হয় সবচেয়ে বেশি। আর যখন সে খাবারটাই হয় ভুল খাবার, ভুল সময়ে, ভুলভাবে, তখন দেহ মানে আপনি তো মুখ দিয়ে বা আমি তো মুখ দিয়ে ঢুকিয়ে দিয়ে খালাস, কিন্তু আমাদের দেহ ওইটাকে হজম করার জন্য মানে সে একেবারে বেকায়দায় পড়ে যায়। যখনই দেহ বেকায়দায় পড়ে যায়, দেহের পরিপাকতন্ত্র ঠিক না থাকে, গাট ঠিক না থাকে, তখন সে মস্তিষ্ককে মানে উত্তেজিত করে তোলে। আর মস্তিষ্ক উত্তেজিত থেকে আমাদের মধ্যে রাগ, ক্ষোভ, অভিমান এগুলো জন্ম নিচ্ছে। আমরা আসবো ভুল খাবারে, তার আগে আসতে চাই এইটা প্রশমনের, রাগ, ক্ষোভ, অভিমান প্রশমনের উপায় কি? তাহলে ধন্যবাদ এই চমৎকার প্রস্তুতি করার জন্য। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন আমাদেরকে রাগ কমানোর জন্য যেন ট্রেনিং করানো লাগবে। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। অন্তত আমি গত সপ্তাহে একটা অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ট্রেনিংয়ের আয়োজন করেছিলাম বাংলাদেশের একজন স্বনামধন্য ট্রেনারকে সঙ্গে নিয়ে, আলমাসুর রহমান স্যারকে সঙ্গে নিয়ে। যে বিষয়টা আমরা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে রাগ না কমাইলে রোগও ভালো হবে না। মাথা থেকে জেদ, শরীর থেকে মেদ, আর অন্তর থেকে ভেদাভেদ যদি দূর করতে না পারি, তাহলে মানুষ কখনোই মানুষের মতো করে বাঁচতে পারবে। অসাধারণ। মাথা থেকে জেদ, শরীর থেকে মেদ, অন্তর থেকে ভেদাভেদ, এটা যদি আমরা দূর করতে না পারি, তাহলে আমরা কখনোই মানুষের মতো মানুষে বাঁচতে পারবো না। আমি একটা কথা প্রায়ই বলি যে আপনি দুনিয়াতে অনেক কিছু করতে পারবেন, কিন্তু কোনো কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। কাফনের কাপড়ের পকেট থাকে না। সো দুনিয়ার অর্জন দুনিয়াতেই রেখে যেতে হবে। আমাদের আসল অর্জন হচ্ছে মৃত্যু সংবাদের গুরুত্ব। কিভাবে? জন্মিলে মরিতে হইবে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাকে, আপনাকে বা যারা এই অনুষ্ঠান দেখতে, তাদের প্রত্যেককে আগে বা পরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, রাইট? সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদেরকে মানুষ কিভাবে মূল্যায়ন করছে, সেটা বোঝা যাবে মৃত্যু সংবাদের গুরুত্বের উপরে। যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করে যাই, তাহলে আমাদের মৃত্যু সংবাদটাই হতে পারে সেই দিনের সংবাদপত্র এবং সামাজিক গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদ। আবার আমরা যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে থাকি, সেটাও সংবাদ, বা সেটা অন্যভাবে, নেতিবাচকভাবে। আমাদের প্রত্যেকের টার্গেট হওয়া উচিত, জীবনের লক্ষ্য হওয়া উচিত যেন আমাদের মৃত্যু সংবাদের গুরুত্বটা সেই লেভেলের হয় যেন মানুষ আমাদেরকে ভালো বলে আমাদের কর্মকে স্মরণ করে। আমার একটা কথা আছে এরকম, জীবনে এমন কিছু করে যাও যা বারবার লিখবার মতো, আর জীবনে এমন কিছু লিখে যাও যা বারবার পড়বার মতো। আমি কথাটা আবার বলছি, জীবনে এমন কিছু করে যাও যা বারবার লিখবার মতো। মানে আমি এমন কাজ করব, ভালো কাজ করব যেন মানুষের এটাকে লেখালেখির মধ্যে আনবে। ইকবাল বাহার ভাই বলে এক ভদ্রলোক ছিলেন, যিনি বিনা পারিশ্রমিকে, বিনা মানে সম্মানের বিনিময়ে উনি হাজার হাজার উদ্যোক্তা তৈরির জন্য কাজ করে গেছেন, দিনের পর দিন নয়, মাসের পর মাস নয়, বছরের পর বছর। আলহামদুলিল্লাহ 3000 দিন হলো। এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো
আপনার কর্ম আপনি করবেন, আপনাকে এটা লিখতে হবে না, লেখার জন্য অন্য কেউ থাকবে। আবার কেউ যদি লেখালেখির অভ্যাস থাকে, তার এমন কিছু লিখে যেতে হবে, বা যিনি বলতে পারেন তাকে এমন কিছু বলে যেতে হবে যেটা অন্যদের কাছে বারবার স্মরণযোগ্য। তো আমাদের এটাই হওয়া উচিত। আপনি আমি হয়তো একদিন দুনিয়ায় থাকবো না, কিন্তু আমাদের এই যে রেকর্ডিং, এটা কিন্তু পৃথিবী যতদিন থাকবে ততদিন কোনো না কোনোভাবে ইন্টারনেটে ছড়িয়ে থাকবে। কেউ না কেউ এখান থেকে শিক্ষা নেবে। হয়তো এখন জন্মগ্রহণ করে নাই এমন শিশুও একদিন আমি আপনি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা দেখে সে শিক্ষা লাভ করবে। মূল প্রশ্নে ফেরত যাই, আমার আসলে রাগ কমাবো কিভাবে। পরিষ্কার কথা, এখানে যদি আমি হাদিসের ব্যাখ্যা দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি রেগে গেলে দাঁড়িয়ে থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও। এটা সহজ ব্যাখ্যা হচ্ছে, মাটির মানুষ মাটির যত কাছাকাছি যাবে তত তার রাগ অভিমান কমতে শুরু করবে। এটা পরিষ্কার সায়েন্টিফিক ব্যাখ্যা এটাই। দ্বিতীয়ত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তবু রাগ কমছে না, তাহলে পরবর্তী ধাপ হচ্ছে অজু করে ফেলা, বা আপনার হাতে পায়ের মানে কি বলবো শীর্ষবিন্দুগুলোতে, হাতের শেষ মাথায়, পায়ের শেষ মাথায়, চোখ মুখ এই জায়গাগুলোকে পানি দিয়ে ধৌত করো। তাতেও মানুষের মধ্যে এক ধরনের কোমলতা চলে আসে। রেগে গেলেন তো হেরে গেলেন, এই কথা তো আমরা সবাই জানি, কিন্তু আমি কথাটাকে আরেকটু বর্ধিত করে বলি, রেগে গেলে শুধু মানুষ হেরে যায় না, হারিয়েও যায়। কারণ আপনি যদি কোনোখানে আমার উপর রেগে যান, তাহলে আপনি আমাকে এড়িয়ে চলবেন, বা আমি যদি আপনার উপর রেগে যাই এড়িয়ে চলবো। দেখেন তো, একই সময় সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, সমসাময়িক সময় আমরা একই সমাজে বসবাস করলাম, কিন্তু শুধুমাত্র একটু রাগ অভিমান কষ্টের জন্য আমি আপনার চেহারা দেখলাম না, আপনি আমার চেহারা দেখলাম না। এটা কিভাবে কাম্য? কে জানে যে আপনার আর আমার কবর সৃষ্টিকর্তা পাশাপাশি একই কবরস্থানে নির্ধারণ করে রাখেন নাই? তখন কি আমি আপনাকে অ্যাভয়েড করতে পারবো না, আপনিও অ্যাভয়েড করতে পারবেন? তাহলে সেটা যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, তাহলে যেটা আমাদেরকে নিয়ন্ত্রণের অধীন করেছে সে সময় কেন আমরা রাগ করব? আমার কথা খুব পরিষ্কার, ক্ষমা করলে ক্ষমতা বাড়ে। আমি আবার বলছি, ক্ষমা করলে ক্ষমতা বাড়ে। আর কখনোই ক্ষমতা সর্বোচ্চটুকু দেখাতে নাই। যখনই আপনি আমি ক্ষমতা সর্বোচ্চটুকু প্রয়োগ করে ফেলবো, পর মুহূর্ত থেকে আমরা ক্ষমতাহীন হয়ে যাব। এই জন্য ক্ষমতা আপনার যেটুকুই থাক, তার কিছু অংশ মানে অপ্রয়োগযোগ্য হওয়া উচিত। যদি আমি সবটাই দেখিয়ে ফেলি, তারপরে আমার হাতে আর কোনো কিছু নিয়ন্ত্রণ থাকবে না। উদাহরণটা এভাবে দেওয়া যায় যে, একজন ভদ্রলোক আমার অধীনে চাকরি করে, আমি তার বস, আমার সর্বোচ্চ ক্ষমতা কি তাকে ফায়ার করে দেওয়া? তারপর কি সে আর আমার কোনো কথা শুনবে? কারণ সে তো আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। কিন্তু সে অন্যায় করেছে, অপরাধ করেছে, তার চাকরিটা রেখে আমি তাকে যত রকমভাবে শাসন করব, সব কিন্তু সে শুনবে। তার মানে কি আমার ক্ষমতা ছিল তাকে ফায়ার করে দেওয়ার, আমি সেটা না করে আমি রেখে দিয়ে তাকে শুধরাইতে চাইলাম। ক্ষমতা সবটুকু প্রয়োগ করলাম না, সম্ভাবনা আছে তাকে আমি শুধরাইতে পারবো, কিন্তু আমি যদি তাকে বের করে দিই, তাহলে কিন্তু আমার মানে সে নিয়ন্ত্রণে বাইরে চলে গেল। ক্ষমা করলে ক্ষমতা বাড়ে, ক্ষমতা সবটুকু কখনোই প্রয়োগ করতে নাই, করলেই আপনি ক্ষমতাহীন হয়ে যাবেন। ক্ষমা করতে পারলে রাগও কমে। অবশ্যই। একটা আপনি যদি প্রতিশোধ নেন, বা আমি যদি প্রতিশোধ নেই, প্রতিশোধের আনন্দ ক্ষণিকের, ক্ষমা করার আনন্দ আজীবনের। আবার বলছি কথাটা, প্রতিশোধের আনন্দ ক্ষণিকের, যে পারছি প্রতিশোধ দিতে পারছি, শেষ। কিন্তু যদি আমি এটাকে ক্ষমা করে দিলাম, হতেই পারে, এটা হতেই পারে আমার সাথে, সো হোয়াট। ওই যে একটা কথা আছে, গৌতম বুদ্ধের কাছে তার এক শিষ্য দীর্ঘদিন অবস্থান করছিলেন। শিষ্যের ধারণা ছিল যে আমি হব প্রধান শিষ্য, যেদিন গৌতম বুদ্ধ থাকবে না আমি সেখানে তার আসনটা দখল করব। এটা তার মনের ইচ্ছা। গৌতম বুদ্ধ জ্ঞানী মানুষ, সবই বুঝতেন, কিন্তু কিছুই বলতেন না। এখন গৌতম বুদ্ধ বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু তিনি সৃষ্টিকর্তার কৃপায় দুনিয়াতে রয়ে গেছেন, দীর্ঘ জীবন ছিল তার। শিষ্য একসময় ধৈর্যহারা হয়ে গেছে, করে একদিন গৌতম বুদ্ধের কাছে গিয়ে মানে তার মনে যত রাগ অভিমান কষ্ট সব ঝেড়ে দিচ্ছে, যে বুড়ো মরেও না, এও হয় না, আমরা কিছু করতে পারি না, এটা করছে কেন, ওটা, মানে সেদিন সে নিজেকে মানে আর কন্ট্রোল করতে পারে নাই। সব শোনার পরে গৌতম বুদ্ধ বললেন যে, তোমাকে কেউ কিছু দিতে চাইলো, তুমি সেটা নিলে না, তাহলে সেটা কার কাছে রয়ে গেল? সে লোকটা বলে, আরে যে দিতে চাইলো নিল না, যে দিতে চাইলো তার কাছে রয়ে গেল। বলতে, তুমি এতক্ষণ আমাকে যা দিলে তার কিছুই আমি নিলাম না। ঠিক আছে? সো আমরা যদি এরকম মনোভাব নিয়ে চলতে পারি, তাহলে আমাদের উন্নতি অবধারিত। আমি আপনার প্রশ্নের একদম টু দি পয়েন্ট উত্তর বলি, যদি রাগ বেড়ে যায়, ওই অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। না রিওয়ার্ড, না পানিশমেন্ট, দুটোই ভুল হবে।
মানে আমার রেগে আছে আপনার উপরে, তখন আমি যদি আপনাকে পানিশমেন্ট দেই, সেটা পানিশমেন্ট হিসেবে আপনার যা প্রাপ্য ছিল তার চাইতে কম বা বেশি হবে। অর্থাৎ রাগত অবস্থায় পানিশমেন্ট দেওয়া যাবে না। তাহলে আমি আচ্ছা ঠিক আছে পানিশমেন্ট দেবো না, রাগত অবস্থায় রিওয়ার্ডটা না, সেটাও দেওয়া যাবে না, সেটাও ভুল হবে। তাহলে রাগ হলে শান্ত হয়ে বসতে হবে, দাঁড়িয়ে থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও। কিছু না পারলে জুতা মোজা খুলে বা স্যান্ডেল খুলে মাটির সাথে পায়ের স্পর্শ করো। আমি একটা কথা প্রায়ই বলি, সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার হচ্ছে জুতা। যেদিন থেকে মানুষ জুতা পরতে শিখেছে সেদিন থেকেই প্রকৃতির সাথে তার কানেকশন কেটে গেছে, সেদিন থেকে মানুষ হইলে রাগ, অভিমান, কষ্ট বাসা বেঁধে আছে। অন্যান্য পশু পাখি তারা রাগ করে না কেন? বলবে তাদেরকে রাগের অনুভূতি সৃষ্টিকর্তা দেন নাই, না, তাদেরও রাগ অভিমান ক্ষোভ থাকে, কিন্তু সেটা মাটিতে মিশে যায়, কারণ তারা খালি পায়ে মাটিতে বিচরণ করে। মানুষ যদি এখনও, তাকে আমি বলছি না যে সবসময়ের জন্য জুতা ছেড়ে দিতে হবে, মানুষ সভ্য সমাজে যাবে, জুতা মোজা পরে যাবে, আমি এটা বিরোধিতা করছি না, কিন্তু প্রত্যেকটা মানুষের উচিত দিনের মধ্যে কিছুটা সময় খালি পায়ে মাটিতে হাঁটা বা মাটির উপরে পা রেখে অবস্থান করা, এবং সম্ভব হলে মাঝে মধ্যে দেখা যায় অনেকে ঘাসের মধ্যে হাঁটা, অর্থাৎ প্রকৃতির সাথে ডিরেক্টলি কানেক্টেড হওয়া। যারা এইরকম কানেক্টেড হতে পারে তারা কখনো রাগ করতে পারে না, পারে না, পারে না। আর একদম শেষ ফর্মুলা হচ্ছে, এত কিছু পরে যদি রাগ না কমে, অজু পর্যন্ত বলেছি, পরের অংশটা বলি, 2 রাকাত নফল নামাজ আদায় করে ফেলেন, সৃষ্টিকর্তার সাথে কানেকশন হন। সৃষ্টিকর্তার সাথে যখনই কানেকশন হয়ে যাবে তখন আপনার মধ্যে রাগ থাকতে পারে না, পারে না, পারে না। যেভাবে হোক আমাদেরকে এখন রাগ নিয়ন্ত্রণটা খুব জরুরি হয়ে পড়েছে। এবং এটার তো একটা লাভও নাই, কোনো লাভ, সিঙ্গেল লাভ নাই, কোনো ধ্বংস ছাড়া কোনো লাভ নাই। এবং আমরা যদি জাতিগতভাবে রাগ কমাতে না পারি, তাহলে আমাদের সামনের ভবিষ্যৎ অন্ধকার, অন্ধকার এবং অন্ধকার। কারণ আমরা দেখেন রাস্তাঘাটে ছোটখাটো বিষয় নিয়ে আমরা বড় ধরনের উত্তেজনা তৈরি করছি। জানোস তুই আমার কে, তুই জানোস আমি কে? আচ্ছা তুমি নিজেই যদি না জানো তুমি কে, আমি জানবো কোত্থেকে রে ভাই? ঠিক আছে, জানা দরকারটা কি? আরেকটা হচ্ছে যে আমরা মানে অন্য, বিশেষ করে যারা কি বলবো শ্রমিক শ্রেণীর কাজ করে, তাদের উপর আমাদের যাবতীয় ক্ষমতা, রিক্সাওয়ালার উপর আমার ক্ষমতা, সে 5 টাকা ভাড়া বেশি চেয়েছে বলে তাকে একটা হয়তো শারীরিকভাবে আঘাতই করে ফেললাম। কিন্তু উল্টাভাবে চিন্তা করেন তো, যে এই লোকটা তো সমাজের ক্ষতি করছে না, এই লোকটা তো সমাজের, সে যদি আজকে রিক্সা চালিয়ে না খেতে পারে, তার পেটে তো ক্ষুধা আছে, সে যদি একটা ছিনতাইকারী হতো, সেটা কি আমার আপনার জন্য ভালো হতো? কখনোই না। সেটা তারা পরিশ্রম নির্ভর কাজ করে খাচ্ছে, এবং এই দেশের অধিকাংশ মানুষ কিন্তু ভালো। যদি ভালো না হতো ভাই, তাহলে তারা রিক্সা চালানোর মতো কঠিন কাজটা করতো না। আপনার একবার একটা কথা শেষ বলে আমি আপনার পরবর্তী প্রশ্নে যাই। এক বিদেশি বাংলাদেশে ঘুরে গিয়ে বলছে তার অবজারভেশন, যে দেশের মানুষ এখনো এই বিজ্ঞানের এত উৎকর্ষতার যুগেও পায়ে চালানো, রিক্সা চালানোর মতো কাজ করতে পারে, সেই দেশ কখনো দরিদ্র থাকতে পারে না, গরিব থাকতে পারে না। কথা তো ঠিকই, কিন্তু আমরা কেন আছি জানেন? আমাদের কিছু আচরণগত সমস্যার কারণে। আজকে যে সময় আমি আর আপনি কথা বলছি, আজকে সারাদিনের সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়া একটা দুঃখজনক ঘটনা নিয়ে জর্জরিত। আমি আপনাকে বলছিলাম যে আমার আসলে ওইখান থেকে আলোচনাটা একটু অন্যদিকে চলে গেছে, যে আমরা তো হিংস্র, এত অমানবিক কিভাবে হয়ে গেলাম। আমাদের বিবেক, শুধুমাত্র মানুষেরই বোধহয় বিবেক আছে না পৃথিবীতে মানুষকে বিবেক বোধ দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু সেটাকে আমরা মানে কাজ করতে পারছি না। একটা পৃথিবীর কোনো পশু পাখি কিন্তু, হিংস্র পশু পাখি মানে প্রাকৃতিক শৃঙ্খলা লঙ্ঘন করে না, আর আমরা এগুলোকে কিছু মনেই করছি না। ওই যে বললাম পাপাচার আমাদের ভিতরে ঢুকে গেছে, আমরা প্রকৃতির সাথে ডিসকানেক্টেড হয়ে গেছি। এটা কিভাবে সম্ভব যে মানে একটা মানুষ এত হিংস্র হতে পারে? এরকম মানে এমন ঘটনা ঘটতেছে প্রতিদিনই, পেপার পত্রিকা খুললে বা বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ঢুকলে মানে নিজেকে সুস্থির রাখা কঠিন হয়ে যাচ্ছে। যারা এটা দেখছে ওরাও তো অসুস্থ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাওয়ার মতোই ঘটনা। তো মানে কয়েক সেকেন্ডের বেশি ওখানে মানে থাকা সম্ভব না, কিন্তু তারপরে তো সোশ্যাল মিডিয়া আবার যেটা বেশি মানে ভাইরাল সেটাকে আবার সামনে আনার চেষ্টা করে। সঙ্গত কারণেই মানে আপনি অ্যাভয়েডও করতে পারছেন না। কিন্তু শান্ত থাকতে হলে মানে আপনাকে এইগুলো থেকে যথাযথ দূরে থাকতে হবে। মানে খারাপ জিনিস যদি না দেখি তাহলেই আমি ভালো থাকতে পারবো, কিন্তু খারাপ জিনিস দেখবো আবার বলবো আমি ভালো থাকবো, এটা কখনোই সম্ভব না। আরেকটা জিনিস আমার অবজারভেশনে এসেছে, সেটা হচ্ছে আমাদের এখন অনেক গেমস শুরু হয়েছে বাচ্চাদের, যেটা আগে হয়তো ছিল না, এবং তারা ওখানে শ্যুট করছে, শত্রুকে মারছে। সে শত্রু কিনা জানি না, তাই হয়তো একটা বিকট কল্পিত শত্রু মারছে, গুলি করছে, খেলা, এটা গেমস। এগুলো কি আসলে বাচ্চাদেরকে মনস্তাত্ত্বিক জায়গাটা নষ্ট করছে, যে আই ক্যান শুট এনিওয়ান। আপনার এটা নিয়ে তো কলকাতা একটা মুভি তৈরি করা হয়েছে, সিনেমা, সত্য ঘটনা অবলম্বনে। মানে একটা বাচ্চা এই
মানে গেমসে, ভিডিও গেমসে এত আসক্ত, পরবর্তীতে তারা সপরিবারে একটা মানে রিসোর্টে বেড়াতে যায়, সেখানে গিয়ে সেখানকার ম্যানেজার এবং অন্যান্য কর্মচারীকে সত্যিকারে গুলি করে মেরে ফেলে। সে মনেই করে না এটা মানে সে অপরাধ করছে, কারণ সে ছিল ওই যে খেলার মধ্যে, সে বাস্তবে কাণ্ড ঘটিয়ে ফেলেছে, কিন্তু সে মনে করতেছে আমি মানে এটা গেমসের মধ্যে আছি। এবং এটার একটা চলচ্চিত্র তৈরি করা হয়েছে। জিনিসটা আমাদেরকে মানে চলচ্চিত্র তো জীবনের কথা বলে, সেখানে তুলে ধরা হয়েছে জিনিসটা যে শিশুদের মনস্তত্ত্বের আমরা কি কঠিন মানে একটা আমরা ক্ষতির মধ্যে বা ধ্বংসের মধ্যে চলে যাচ্ছি। তুলে দিচ্ছি তাহলে তাদের হাতে। এখন খুব ভালো হতে পারে যে আমরা যদি সামাজিক গণমাধ্যম থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি, কিন্তু সেটা তো না ছোট না বড়, সবাই তো আসক্ত হয়ে পড়েছে আমাদের জীবনে। আবার এটা ছাড়া আপনি চলতেও পারবো না। আমি এই জন্য বলি যে সামাজিক গণমাধ্যমে আমি বিরোধী নই, তবে তার একটা ব্যবহার সীমিত করা জরুরি হয়ে পড়েছে। আমি বিভিন্ন আমার ট্রেনিদেরকে একটা কথা বলি যে আপনি সামাজিক মাধ্যমে কানেক্টেড থাকেন, সমাজে কি ঘটছে আপনি জানেন, তবে সেখানে আপনি জীবনটাকে বিসর্জন দিয়েন না, কারণ মুঠোফোন আলটিমেটলি একটা বোকার বাক্সের রূপ নিয়েছে। আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের আধুনিক সমাজে বসবাস করতে হবে, আমাদের ইনফরমেশন লাগবে, আপডেট থাকতে হবে, আমরা এখন এআই এর বাইরে যেতে পারবো না, সো সবই লাগবে আমাদের। কিন্তু এগুলোকে আমাদের জীবনে তো অনেক কিছু তৈরি করেছে, স্ট্রেস, অ্যাঙ্গার, দুশ্চিন্তা, হতাশা, আত্মহত্যা, অনেক কিছু তৈরি করেছে। আপনি চিন্তা করেন একটা সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম, বিশেষ করে আমরা যখন কলেজে পড়তাম, আমার এখনও মনে আছে, বাবাকে মাকে চিঠি লিখতাম, 7 দিন 10 দিন পরে পেতেন, পাওয়ার পরে উনি আবার লিখতেন আবার 15 দিন পরে, তার মানে একটা আদান প্রদান হইতে 15 দিন লাগছে। সো আমাদের অত স্ট্রেস ছিল না আমাদের লাইফে। তো আমরা এখন মানে এত ইনফরমেশন কনজিউম করছি, দরকার নাই, বেদরকারি, দরকারি, অতি দরকারি, এন্টারটেনমেন্টের নামে এত কিছু নিচ্ছি, আমাদের জীবনটা তো আসলে এটাও একটা কারণ। আমরা যে বলি না যে হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, আসলে নলেজ ইজ নট পাওয়ার আনটিল ইট ইজ ইমপ্লিমেন্টেড। আমরা এখন, আগেকার লোক জানতো কম মানতো বেশি, এখনকার লোক জানে অনেক বেশি আর কিচ্ছু মানে না। এই জন্য আমাদের এই নলেজ থাকার চাইতে না থাকাই ভালো ছিল বা ভালো হতো। ডিজিটালাইজেশন থেকে আমাদের বেরিয়ে আসা সম্ভব নয়, কারণ ওই যে বলে না যে একবার এগিয়ে গেলে ওখান থেকে তার টাইম মেশিন দিয়ে পিছিয়ে দেওয়া যাবে না। সো আমি বলছি না যে এখন যেভাবে চলছে এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমি বলছি এর ব্যবহারকে সীমিত করতে হবে, সতর্ক করতে হবে। আমাদের সময় এসেছে সব কিছু লাগাম টেনে ধরার। বিশেষ করে আমাদের এখনকার প্রজন্ম, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, এই সোশ্যাল মিডিয়ায় এতটাই আসক্ত, সারা রাত এগুলো পড়ে থাকতেছে। দ্যাট মিনস ঘুমাইতে গিয়ে দেখে রাত শেষ, জায়গা দেখে দিন শেষ। দেশটা চলবে কখন? অথর্ব জাতিতে পরিণত হচ্ছি আমরা। যেভাবে চলছি, বাঙালি ছিল বীরের জাতি একসময় ভারতীয় উপমহাদেশের ইতিহাস দেখলে, এবং যদি দেশভাগের ইতিহাসকে আপনি দেখেন, সব জায়গা ভারত পাকিস্তান ভাগ হয়েছে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ ভাগ হয়েছে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল বাংলাকে ভাগ করা। মানে বাঙালিকে সবাই ভয় পেত বা বিশেষভাবে দেখতো, ক্রিয়েটিভ জাতি তো এরা। হ্যাঁ, ক্রিয়েটিভ জাতি তো, কিন্তু সেই বাঙালি জাতি এখন সবচেয়ে বেশি মানে নতজানু হয়ে গেছে। তাদেরকে নতজানু করা হয়েছে নানা বৈষয়িক ষড়যন্ত্রের মাধ্যমে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আমাদেরকে সোশ্যাল মিডিয়া এমনভাবে আসক্ত করে ফেলা হয়েছে, আমরা এখান থেকে চাইলেও বেরিয়ে আসতে পারছি না। কিন্তু এখন এর লাগাম টেনে ধরার সময় এসছে। আমি জানি না এটা নীতি নির্ধারকরা কীভাবে করবেন, এটা করতেই হবে। কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে যেমন আমি এটা খুব ভালো প্র্যাকটিস করতে পারি, আপনি অনেক কিছু দেখবেন, আসবে, নিবেন, কিন্তু আবার ঝেড়ে ফেলারও তো বুদ্ধি আছে। ঝেড়ে ফেলতে হবে, রাইট। মাথা থেকে আমার আবর্জনা সরিয়ে ফেলারও তো বুদ্ধি আছে, বুদ্ধি করতে হবে। তো সেটা যদি একটু বলেন। ওই যে আমি মানে বিজ্ঞান আমাদেরকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আমাদের আবেগ। আমাদেরকে মানে এক হচ্ছে কমন সেন্স ব্যবহার করতে হবে, দুই হচ্ছে আমাদের এখানে ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা বিশাল ভূমিকা আছে, যে আমি সব কিছুকে আমার ভেতরে গ্রহণ করতে পারি না। সব কিছুকে আপনি দেখবেন কত প্রত্যেক মিনিটে সারা পৃথিবীতে যে পরিমাণ ভিডিও আপলোড হয় কোনো না কোনো মাধ্যমে, সমান মাধ্যমে, সেটা যদি কেউ বলে যে অমুক দিন অমুক সময় 1 মিনিটে আপলোডকৃত ভিডিও আমি দেখতে চাই, সেটা দেখতে তার সময় লাগবে মিনিমাম 530 ঘন্টা। 1 মিনিটের আপলোডকৃত ভিডিও যদি যে ওই মুহূর্তে যা হয়েছে আমি সবটা দেখবো, তাহলে সেটা মিনিমাম সময় লাগবে 530 ঘন্টা, হয়তো একটা দিনই তো 24 ঘন্টা। এটা কি পসিবল? তাহলে সব কিছুকে নেওয়া যাবে না, কিছু কথা ঝেড়ে ফেলতে হবে। ওই যে একটা আছে না, আমরা যখন ক্যারাম বোর্ডে গুটি খেলি, তো মাঝে মধ্যে কিছু জিনিস আসবে, আসার আগে মাথার মধ্যে টুকা দিয়ে মানে ওটা ঢুকতে দেওয়া যাবে না, ঢুকতে দিলেই আপনি বিপদে পড়ে যাবেন। আপনাকে ওইটা আবেগ আনতে, আর আমরা যারা মানে কি বলবো, মানুষ তো আবেগাক্রান্ত প্রাণী,
তো যখন তারা কেউ আবেগী হয়ে যায় তখন তাকে সেখান থেকে বের করে আনা খুব কঠিন। তাহলে অনেক কিছু ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করতে পারি সচেতনভাবে, সেটা আমাদেরকে মানে একটা শুদ্ধ সুন্দর এবং এটার একটা খুব সহজ উপায় বোধহয় এরকম যে আমার মাথায় ঢুকলো, দেখলাম, চোখ দিয়ে নিলাম, মন দিয়ে নিলাম, কিন্তু আমি এটা নিয়ে আর ভাবলাম না, ওই তো মানে উড়াই দিতে হবে একদম, এটা ডিলিট ওটা মাথা থেকে ডিলিট করে দিতে হবে, ওইটার মধ্যে আসা যাবে কম্পিউটারের ফাইল যেভাবে মানে আমি যেন এটা কখনো দেখি নাই, শুনি নাই, জানি নাই, এরকম একটা মানসিকতা ছাড়া এই সমাজে এখন টিকে থাকা চলা আসলে কঠিন হয়ে যাচ্ছে, অনেক কঠিন হয়ে যাচ্ছে। সো আমাদের ইনফরমেশন লাগবে, কিন্তু যতটুকু দরকার, যেটা আমাকে সমৃদ্ধ করবে, যেটা আমার উন্নতিতে কাজে লাগবে, যেটা আমাকে শান্ত রাখবে, যেটা আমাকে সৃজনশীল রাখবে, মানবিক রাখবে, সেইটুকু ইনফরমেশন আমরা আমাদের জীবনে মাথায় রাখবো এবং জীবনে কাজে লাগাবো। ডেফিনেটলি সেটাতে আসবো। আমি আসবো আরও কিছু আলোচনা, তার আগে মাঝখানে একটু আপনার একটা আলোচনায় আসতে চাই। আপনার একটা গল্পে, আমি গল্পটা আপনার সঙ্গে আমার অফিসে বসে বসে কিছুটা শুনছিলাম এবং আমি নিজেও এটা বিলিভ করি আমার জীবনে, এবং আমার কাছে মনে হয় আমাদের এভাবে একটু ভাবা দরকার। আপনি বলছিলেন যে তখন বুঝি নাই, কিন্তু এখন বুঝি যে আমার এই ঘটনাটা এই কারণে ঘটেছে। একটু যদি বলেন। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী এবং রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে নয়। আমার গল্পটি এরকম যে আমার টোটাল ক্যারিয়ার এখন 25তম বছর চলছে। আজ থেকে 25 বছর আগে আমি যখন আমার চাকরি জীবন শুরু করি একটা বহুজাতিক মাল্টিন্যাশনাল কোম্পানিতে, তৎকালীন একটা সম্মানজনক বেতনে, সেই চাকরিটা আমি পেয়েছিলাম। যার 15 দিন পরে আমার বাবা, যিনি একজন কলেজ শিক্ষক ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, তিনি তার চাকরি থেকে রিটায়ারমেন্টে যান। তখন আমি ভাবতাম যে আমার যোগ্যতা আমি চাকরিটা পেয়েছি, কিন্তু এখন আমি বুঝি যে না, যেহেতু আমার বাবা অবসরে চলে যাচ্ছেন আর আমি তার একমাত্র ছেলে, সো সৃষ্টিকর্তা ঠিক সময় মতোই আমার বাবার অবসর মানে তার হলো সারা, আমার হলো শুরু, জাস্ট 15 দিনের গ্যাপে, এবং 15 দিন আগে কিন্তু পরে না, আমার চাকরিটা মিলিয়ে দিলেন। তখন আমার মনে হয়েছিল এটা আমার নিজের যোগ্যতা, আমি চাকরি পেয়েছি। 365 জন আমরা পরীক্ষা দিয়েছিলাম রেকিট বেনকিজারে, তার থেকে 35 জন মানে রিটেনের জন্য ভাইবার জন্য টিকে ছিল, তাদের মধ্যে টিকে ছিল 15 জন, তাদের মধ্যে থেকে 5 জন, আমি সেই 5 জনের একজন। গর্ব করে বলতাম 365 জন থেকে বেছে নেওয়া 5 জন সেলসম্যানের মধ্যে আমি একজন। বাট এখন আমি বুঝি যে হ্যাঁ ঠিক আছে, আমার একটা চেষ্টা ছিল, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু সৃষ্টিকর্তা মূলত রিজিকের সন্ধানটা এভাবে মিলিয়ে দিয়েছেন আমার পরিবারে। পরবর্তী গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হই তখন আমি চাকরি করতাম বিয়ের করার আগে বাংলা লিংকে, এবং যেদিন আমার গায়ে হলুদ সেদিন আমি চাকরি ইন্টারভিউ দেই একটেলে। জনপ্রিয় একজন গীতিকার আছেন, আপনারা অনেকে চেনেন, শ্রদ্ধেয় আসিফ ইকবাল স্যার, কর্পোরেট ব্যক্তিত্ব, ওনার কাছে আমার ইন্টারভিউ হয় এবং আমার বাংলা লিংকের বেতন ছিল 35,000 টাকা। 1 লাফে একটেলের বেতন আমি স্টার্ট করি চাকরি 56,000 টাকা দিয়ে। তখন আমি ভাবতাম এটা আমার নিজের যোগ্যতা। এখন আমি বুঝি যে আমি যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি, একটি মেয়ের দায়িত্ব আমাকে নিতে হচ্ছে, সৃষ্টিকর্তা ওই উসিলাই আমার রিজিক বাড়িয়ে দিয়েছেন। আমার তৃতীয় গল্পটা আরেকটু মারাত্মক। যখন আমার প্রথম কন্যার জন্ম হয়, আমার 2 মেয়ে 1 কন্যা, সেই মাসে বা সেই সময়ে আমি রবিতে বা একটেলে 5.5 বছর চাকরি করেছি। 5.5 বছরের মধ্যে ওই বছর আমার সবচেয়ে বেশি ইনক্রিমেন্ট হয়। তখন আমি ভাবতাম যে আমি একদম ভালো এমপ্লয়ি, অনেক বেশি কাজ করেছি, অনেক ভালো কিছু করেছি, কোম্পানি আমাকে বেশি দিয়েছে। এখন আমি বুঝি যে সৃষ্টিকর্তা যেহেতু আমার ঘরে আরেকটা মুখ যুক্ত করেছেন, সেই মুখটার জন্যই এই খাবারটুকু বা তার খাবারের না ভরণ পোষণের জন্যই আমার মানে ওই বছর ইনক্রিমেন্ট সবচেয়ে বেশি হয়েছে। তো এই জিনিসগুলো আগে একভাবে চিন্তা করতাম, যত বয়স বাড়ছে তত চিন্তার ধরন পাল্টাচ্ছে, হয়তো ম্যাচুরিটি আসতেছে। আমি একটা কথা অনেককেই বলি, তরুণদেরকে শ্রদ্ধা রেখে বলি, তরুণরা উদ্দীপ্ত হয়ে অনেক কাজ করে, অনেক কিছু, হ্যাঁ ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, রবি ঠাকুর লিখে গেছেন। কিন্তু সত্য কথা হচ্ছে বয়স 40 একটা ফ্যাক্টর। যতদিন যাদের বয়স 40 হবে না তাদেরকে অনেক কিছু আপনি চাইলেও বোঝাতে পারবেন না। তাদের মধ্যে রক্ত গরম, তাদের মধ্যে তেজ আছে, এটাকে আমি স্যালুট জানাই, এটাকে আমি প্রশংসা করি। কিন্তু ম্যাচুরিটি বা উপলব্ধির একটা জায়গা তৈরি হয় 40 বছর বয়সে, এবং সেটা আপনি যদি একটু অন্য ইতিহাস ঘেটে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার বয়স ছিল, মা খাদিজার বয়স ছিল 40। তার মানে রাসূলুল্লাহ তরুণ যুবক, কিন্তু তার সাথে দেওয়া হয়েছে এমন একজনকে যিনি ম্যাচিউরড মহিলা, সঙ্গত কারণে তাকে পরিচালনা করতে
তিনি সহায়তা করেছেন। আবার সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স হলো তখন তাকে নবুয়ত দেওয়া হলো, নবুয়ত দান করা হলো। রাসূলুল্লাহর টোটাল জীবন হচ্ছে 63 বছরের, 40 বছর গেছে তাকে প্রস্তুত করার জন্য, আর উনি ধর্ম প্রচারের সময় পেয়েছেন 23 বছর। আল্লাহ তো জানতেনই যে উনাকেই রাসূল মনোনীত করবেন, তাহলে ছোটবেলায় ঘোষণা করলে কি দোষ ছিল? না, একটা সময় পর্যন্ত নেওয়া হচ্ছে ম্যাচুরিটি লেভেল আসার জন্য। সুতরাং বয়স 40 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি বলি যারা উদ্যোক্তা হতে চান, যেহেতু আপনার এখানে আমি শিওর যারা দেখছেন তার বড় অংশ উদ্যোক্তা, ব্যবসায়ী, তাদেরকে আমি একটা কথা বলি, যাই করেন শুরু করবেন 30-এর আগে বা 30-এর মধ্যে আপনাকে মোটামুটি একটা জায়গায় সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে, আমি এইটা করেই বাকি জীবন পার করব। এবং সেটার পিছনে টানা 10 বছর সময় দিয়ে 40-এর মধ্যে সেটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। তারপরে আপনাকে আস্তে আস্তে আপনি যখন প্রতিষ্ঠান বড় হবে তখন একটা সিস্টেম দাঁড়াবে, তখন অনেক কিছু। যে কোনো ব্যবসা শুরু হয় উড়াধুরা পদ্ধতিতে, সিস্টেম কইরা আপনি কোনো কিছু সব নিয়ম করে আমি চালু করব, জীবনও সম্ভব না। শুরুতে উড়াধুরা থাকবে, কিন্তু কোম্পানি যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আবার উড়াধুরা করলে হবে না। এটা আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে, অধিকাংশ কোম্পানিগুলো ওই যে শুরুতে উড়াধুরা ছিল ওইভাবেই 100 কোটি টাকার মালিক হয়ে গেছে বা 100 কোটি টাকার ব্যবসা হয়ে গেছে, এখন 1000 কোটি টাকা হওয়ার পরেও ওই ম্যানেজমেন্ট বা ওই মালিকের মনে হয় এটা তো উড়াধুরাভাবে হয়েছে, এইভাবেই চলবে। কিন্তু তখন যে সিস্টেম আনতে হবে এটা বোঝে না বা এটা পালন করতে চান না। কিন্তু এটা না করলে প্রতিষ্ঠানগুলো টিকবে না। আমাদের অনেক বড় বড় কোম্পানি আছে বাংলাদেশে, যে প্রতিষ্ঠানগুলোর নাম আমরা এক বাক্যে জানি, যে প্রতিষ্ঠানে শত শত না হাজার হাজার মানুষ করে কমে খাচ্ছে, রিজিকের উসিলা হচ্ছে, সেই অনেক কোম্পানি কিন্তু তাসের ঘর হয়ে গেছে অলরেডি। হয়তো এখন আপনি বুঝছেন না, কিন্তু কোনো এক সময় টোকা দিলেই কোম্পানি ঝরঝর করে পড়ে যাবে, কারণ কোম্পানির ভেতরটা ফাঁকা হয়ে গেছে। একটাই কারণ, ব্যবসা হয়েছে 1000 কোটি টাকা, কিন্তু সেখানে কোনো সিস্টেম দাঁড়ায়নি। সেখানে ওই যে মালিক শুরুতে যেভাবে চালাতেন, মুখের কথায় আইন, মুখের কথায় সিস্টেম, ওনার মাথা ডেফিনেটলি ওনারা অতিরিক্ত মেধাবী, এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। যারা ব্যবসা দাঁড় করতে পারেন তারা মেধাবী হন, তারা অন্য কিসিমের মানুষ হন, গড গিফটেড কিছু পাওয়ার পান, কিন্তু সেটা দিয়ে তো একটা সময় পর্যন্ত চলবে, তারপর তো তাকে সিস্টেমে দাঁড় করাতে হবে। অ্যাবসলিউটলি। এবং আপনার জীবনের যে গল্পটা আপনি বললেন, যে এখন আমি রিয়েলাইজ করি যে এই ঘটনাগুলো বোধহয় এই ঘটনার কারণে হয়েছে। তার মানে আপনার বক্তব্য থেকে যেটা সবাইকে বলা, সেটা হচ্ছে ডেফিনেটলি তুমি চেষ্টা করবা, পরিশ্রম করবা, দক্ষতা অর্জন করবা, ফাইট করবা, এগিয়ে যাবা, কিন্তু তোমাকে দেখার জন্য কেউ একজন আছে, তিনি সময় মতো রেসপন্স করবেন। এটা হচ্ছে মূল বিষয়। এবং আমরা এখন বৈষয়িক জীবনে এতটাই ব্যস্ত হয়ে গেছি, আমরা দুইটা জিনিসকে জীবন থেকে বাদ দিয়ে ফেলেছি, কিন্তু ওই দুইটা জিনিসের মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একটা হচ্ছে দোয়া আর একটা হচ্ছে দান। দোয়া মানে নিজের জন্য দোয়া, নিজের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা, আর একটা হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের শুভকামনা, আশীর্বাদ। এইটা যে কি পাওয়ারফুল একটা জিনিস। মানুষের দোয়া কখনো বিফলে যায় না, কেবলমাত্র দোয়ার মাধ্যমে সৃষ্টিকর্তার সিদ্ধান্ত বদলাতে পারে। সৃষ্টিকর্তা যদি একবার দোয়া কবুল করে ফেলেন, তার সিদ্ধান্ত পর্যন্ত পাল্টে ফেলতে পারে। আপনার পিছনে একটা সাইনবোর্ড আছে দেখেন, আপনার জীবনে এগিয়ে যাওয়ার চমক দিতে পারে শুধুমাত্র মা বাবার দোয়া। একদম একদম। আমি আগের শোতে আপনার এখান থেকে আলোচনা শুরু করছিলাম যে 3টা জিনিসের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। 1 নম্বর হচ্ছে আমার পৃথিবীতে আসার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। 2 নম্বর আমি বলেছিলাম মা বাবার প্রতি কৃতজ্ঞতা। আর 3য় বলেছিলাম যে মাটি থেকে আমাকে তৈরি করেছে সে মাটির প্রতি কৃতজ্ঞতা। এটা দিয়ে আমার গত আলোচনা আপনার এখানে শুরু হয়েছিল। আমি সে কথাটা আবার স্মরণ করে দিতে চাই যে আমাদেরকে কৃতজ্ঞ চিত্তের হতে হবে, দোয়া করতে হবে এবং আমাদেরকে দান করতে হবে। এবং আপনি কৃতজ্ঞের কথা বললেন, আমি ব্যক্তিগতভাবে এটা আমার লাইফে অনুসরণ করে ছোটোবেলা থেকে, ফ্যামিলি থেকে হয়তো শিখেছি, আমার বাবার থেকে হয়তো শিখেছি। এটা আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার জীবনে বহু রকমের সুযোগ আসছিল। একজন আমাকে বলছিল যে টাকা কোথায় রাখবেন, আর ওখানে একটা ঘর বানান। তো পরে দেখলাম যে ব্যবসাটা অবৈধ, মানে আমার যে সততা নীতির সাথে যায় না, আমি ছেড়ে দিয়েছি। তো তার মানে কৃতজ্ঞ থাকা এটা একটা সচেতনতা, আপনাকে লোভী বানাবে না, অন্যায় পথে যেতে পা বাড়াবে না, এবং সন্তুষ্টি, একটা আত্মসন্তুষ্টি, হ্যাপি থাকা, এটা তো খুবই দরকার। একদম সত্য কথা। আপনি সত্য কথা বলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি বলেছে, মুখস্থ রাখার দরকার হয় না। ঠিক আছে, তো সত্য কথা বলো, সুপথে চলো, যেগুলো আমাদের একসময় নীতিবাক্য হিসেবে আমাদেরকে শেখানো হতো, হ্যাঁ, সেগুলোই আসলে চিরন্তন সত্য। এবং এই নিয়মগুলো যারা মেনে চলবে তারা জীবনে সফলতার দেখা পাবে, তাদেরই মনটা হবে, অন্তরটা হবে প্রশান্তিময়। এদেশে অনেক মানুষের টাকা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, কিন্তু মনে সুখ নাই, পরিবারের শান্তি নাই।
এর চাইতে অনেক লোক আছে যাদের অর্থ নাই, বিত্ত নেই, একবেলা খেলে আরেক বেলা খাবে কি জানে না, কিন্তু তার মনের মধ্যে কিন্তু সুখ আছে, কারণ সে যেটুকু পাচ্ছে সেটুকু সন্তুষ্ট। আমাদের অল্পতে তুষ্ট থাকতে হবে, পাশাপাশি প্রচেষ্টা চালাতে হবে, তাহলে প্রাপ্তিটা বিশাল হবে। কিন্তু আমাদের প্রত্যাশা হয় বড় আর প্রচেষ্টা হয় ছোট, প্রাপ্তি আশা করি আরো বড়, সেটা কখনোই সম্ভব নয়। এবং আমাদের এখানে আরেকটা ভুল যেটা, সেটা হচ্ছে আমরা সবসময় অন্যের সাথে তুলনা করি। এক্স্যাক্টলি। এবং আমি যেটা বিলিভ করি, এই তুলনা হয় আসলে নিজের সাথে। আমি গতকাল থেকে আমি আজকে কতটা ভালো কাজ করলাম, তুলনা অন্যের সাথে করতে লাভ নাই। সবাই আমরা তুলনা করি অন্যের সাথে, মানে কি যাদেরকে মনে করি আমার চাইতে বেশি ভালো আছে, কিন্তু আমার চাইতে কত খারাপ আছে, তাদের সাথে তুলনা করলে তো আপনি মানে নিজেকে সুখী লোক মনে হবে, সেটা তো আমরা করি না। আসলে কারোর সাথে তুলনা করে কম্পিটিশনটা হওয়া উচিত, প্রতিযোগিতা নিজের সঙ্গে। আমি গতকালকে চেয়ে আজকে কতটুকু ভালো কাজ করতে পারলাম, আজকের দিনটা কতটুকু ভালো কাটাতে পারলাম, এই একটা চিন্তা আমাদেরকে অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। আরেকটা আলোচনা আমাদের উদ্যোক্তারা দর্শকরা বেশি শুনতে চায় আপনার কাছ থেকে, যে 5টা হ্যাকস, বেশি শুনবো না আজকে, সেলসে ভালো করার জন্য 5টা হ্যাকস দিবেন আজকে আপনি। আমি এই কথাগুলো আগেও বলেছি, আবারও নতুন করে বলতে চাই। একটা হচ্ছে ভালো সেলসম্যান হতে হলে ভালো মানুষ হতে হবে, নো ডাউট, এটা হচ্ছে আপনার ভিত্তি। এখানে যদি কোনো গ্যাপ থাকে আপনার মনের সবার আগে ভালো মানুষ হতে হবে, রাইট। আপনি খুব চমৎকার কথাগুলো দিয়ে সাজিয়েছেন, আসলে এগুলো থাকলে আর বলার কিছু অবশিষ্টই থাকে না, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে ভালো মানুষ হতে হবে। 2 নম্বর হতে হবে যে লক্ষ্য ওরিয়েন্টেড, টার্গেট ওরিয়েন্টেড, যে আমি এই জায়গায় পৌঁছতে চাই। হ্যাঁ, আমি যে পণ্যটা তৈরি করেছি, প্রথম কথা পণ্য তৈরি বা সেবা তৈরি করার সময় নিজের সবটুকু উজাড় করে দিয়ে সবচেয়ে ভালোটা দিতে হবে। অন্যকে জিতিয়ে দিলে জিতে যাবেন আপনি, কিন্তু অন্যকে ঠকিয়ে কখনো জেতা সম্ভব না। একবার দুবার আপনি জিততে পারেন। একটা কথা আছে এরকম, কিছু মানুষকে সবসময়ের জন্য, সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো গেলেও সবাইকে সবসময়ের জন্য বোকা বানানো যাবে না। সুতরাং আমাদের উচিত, যখন আমি পণ্য বা সেবা নিয়ে ব্যবসা করব, তখন আমার সাধ্যের মধ্যে সেরা মানের পণ্যটা তৈরি করা এবং সেরা সেবাটাকে দাঁড় করানো, তারপরে সেটাকে কম্পিটিটিভ প্রাইসে মার্কেটে দেওয়া। অর্থাৎ মানে মুনাফা করব, ব্যবসা মানে মুনাফা, এবং এটা মানে স্বীকৃত, কিন্তু সেই মুনাফাটা যেন মানে লাভের পরিমাণ যেন লোভের সীমা ছাড়িয়ে না দেয়, বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে। আমরা মনে করি কি যে পার ইউনিটে অনেক টাকা লাভ করলে বড় লোক হতে পারবো বা বেশি টাকার মালিক হতে পারবো। নো, আপনি পার ইউনিটে কম প্রফিট করেন, সংখ্যাটা ভলিউমটা বাড়ান। এইটা আপনাকে শুধু মানে মোটের উপরে লাভবান করবে না, লং টার্ম জুড়ে ব্যবসা টিকিয়ে রাখার জন্য কাজ করবে। সো বিক্রিতে একদিনের কাজ না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি যখন ছিলেন না দুনিয়াতে, আমি যখন ছিলাম তখনও বিক্রি ছিল, যখন আমি আপনি থাকবো না তখনও বিক্রি থাকবে। সৃষ্টির শুরুতে বিক্রি ছিল, সৃষ্টির শেষ পর্যন্ত। মানে পৃথিবী যদি কিয়ামতে ধ্বংস শুরু হয়ে যায় একদিক থেকে, আরেক দিকে তখনও কেউ না কেউ কোনো কিছু বেচাকেনা করবে। তাহলে বিক্রি হচ্ছে পৃথিবীর শুরু আদিমতম পেশা, বিক্রি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম পেশা। এই পেশায় যারা কাজ করবে বা এই পেশার সাথে যারা যুক্ত থাকবে বা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সেলসম্যান, তাদেরকে প্রথম কথা ভালো মানুষ হতে হবে, নিয়ত পরিষ্কার থাকতে হবে। দ্বিতীয়ত নিজের সেরা মানের পণ্য বা সার্ভিসটা দিতে হবে কম্পিটিটিভ প্রাইসে, তুলনামূলক প্রাইসে। আমাকে পার ইউনিট লাভ না করে টোটাল লাভের পরিমাণ বেশি বিক্রি করে বেশি লাভ করতে হবে। মানুষকে যত বেশি আপনি জিতাতে পারবেন, আপনার ব্যবসাটা তত বেশি মানে দীর্ঘস্থায়ী হবে। এর সাথে যে গুণগুলো দরকার তার মধ্যে একটা হচ্ছে ধৈর্য ধরা এবং লেগে থাকা। আমার পণ্য আমি আমার ইচ্ছা মতো তৈরি করছি, আমি তো তৈরি করার আগে জাতির কাছে পারমিশন নিয়ে নেইনি যে ভাই আমি এই জিনিস বানাচ্ছি, তুমি কিনো আমার কাছ থেকে। আমি বানিয়েছি আমার মনের মাধুরী মিশিয়ে, কিন্তু সেটা আবার আপনার কাছে বিক্রি করতে হবে। আপনাকে বলতে হবে যে ভাই এটাই তুমি যেটা চাচ্ছ সেটা, আর তোমার পকেটের টাকাটা আমাকে দাও। মানুষের কষ্টের দিতে টাকা তার পকেট থেকে বের করে না দুনিয়ার কঠিনতম কাজের একটি, এবং সেই কাজটা সেলসম্যানটা করে থাকে। এই কাজটা করার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে। কারণ কোনো কাস্টমার অল্পতেই তুষ্ট, সহজেই রাজি হয়ে যাবে, কাউকে হয়তো 1000 বার বলার পরেও সে রাজি হবে না। একটা গবেষণায় দেখা গেছে যে কোনো মানুষের সাথে লেগে থাকতে হবে। লেগে থাকার পরিমাণ যখন 444 মিনিট কাভার করবে, মানে অতিক্রম করে যাবে, কেবলমাত্র তখনই সে আপনার পণ্যটা কিনতে পারে। 444 মিনিট। এখন এটা কি কয়দিনে হবে এর কিছু বলা হয়নি। মানে মনে করেন আজকে প্রথম আমি আপনার কাছে একটা পণ্য বিক্রি করতে আসলাম, আপনি শুনলেন, বুঝলেন, হ্যাঁ রাজীব ভাই আমি জানলাম, পরে জানাবো। আজকে 3 মিনিট সময় কাটালাম, আরেকদিন ফোন করলাম 2 মিনিট কথা বললাম, ওটা 3 আর 2 5 হলো। আরেকদিন আপনার সাথে আমি গিয়ে দেখা করলাম বা আপনি আমার অফিসে আসলেন বা রাস্তায় দেখা হলো, 2 মিনিট দাঁড়িয়ে কথা বললাম। ওই যোগ করতে করতে 444 মিনিট, এটা কিন্তু কম না, এটা 7 ঘন্টার উপরে। এটা মিলাইতে কারো জন্য 7 বছরও লাগতে পারে, 10 বছর লাগতে পারে। যদি ওই পর্যন্ত ধৈর্য ধরতে পারেন তাহলে ডেফিনেটলি বিক্রি হবে। আমরা অধিকাংশ মানুষ এর আগে হাল ছেড়ে দেই। আমরা নো শুনলে আমরা ছিটকে যাই, কিন্তু নো যে নেক্সট অপরচুনিটি সেটা আমাদের মনে থাকে না। নোতে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে
বেশিরভাগ সেলসের ক্ষেত্রে যেটা হয় যে নো শুনতে হয় বা রিজেকশন। সো এই রিজেকশন সেলটাকে সেলে রূপান্তরিত করার জন্য তার কি করতে হবে? খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমি এই ব্যাপারটা প্রায় বলি, আমাকে অনেকেই বলে ভাই যেখানে যাই নিতে চায় না, নো বলে নো বলে নো বলে। আমি আচ্ছা ঠিক আছে 10 জনের কাছে গেলাম 10 জনই নো বলে না, 10 জনের কাছে গেলে ধরেন 8 জনই নো বলে বা 7 জনই নো বলে আর 2 জন হয়তো ইয়েস বলে। তার মধ্যে তুমি কি চাও, নো চাও না ইয়েস চাই? কয় ইয়েস চাই। তার মধ্যে ইয়েসই যদি চাও তাহলে নো কালেকশনের সংখ্যা বাড়ায় দাও। যদি 8 জন নো বললে 2 জন ইয়েস বলে তাহলে 16 জন নো কালেকশন করো। নো কালেকশন করতে গিয়ে তুমি যাদের কাছে যাবা তাদের মধ্যে কেউ না কেউ ইয়েসের রূপান্তর হবে। নো এর সংখ্যা বাড়ালে ইয়েসের সংখ্যা অ্যাকর্ডিংলি বাড়ে। এই চিন্তাটা যদি কেউ মাথার মধ্যে রাখে তার কাস্টমারের কাছে যেতে রাখবে না। সেলসম্যানের পায়ে পায়ে টাকা, মুখে মুখে টাকা। যত হাঁটবেন তত টাকা, যত কথা খরচ করবেন তত আপনার বিক্রি বাড়বে। বাঁচতে হলে বেচতে হবে, ততক্ষণই বাঁচার মতো বাঁচবেন যতক্ষণ বেচবেন। তাহলে আমরা যদি বেচা বিক্রি যদি আমাদের বেঁচে থাকার অন্যতম হয়ে থাকে, মানে উপলক্ষ বা পরিস্থিতি হয়ে থাকে, তাহলে আমি কেন বিক্রি থেকে নিজেকে গুটিয়ে রাখবো? আমি আরেকটা কথা বলি প্রায়ই, সেলস একমাত্র খেলা যে খেলায় একসাথে 2 পক্ষ জিততে পারে। পৃথিবীর যে কোনো খেলাতে 2 পক্ষ মাঠে নামে খেলার জন্য, এক পক্ষ খেলা শেষে জেতে, এক পক্ষ হারে। সেলস একমাত্র খেলা যেখানে 2 পক্ষ একসাথে জিততে পারে। কিভাবে? কাস্টমার জিতবে তার কাঙ্ক্ষিত পণ্যটি বুঝে পেয়ে, আর সেলসম্যান জিতবে তার কাঙ্ক্ষিত পণ্যটি বিক্রি করতে পেরে। যে খেলায় একই সাথে 2 পক্ষে জেতার সম্ভাবনা আছে সেই খেলা খেলতে আমাদের দোষ কোথায়? সো আমাদেরকে 5টা পয়েন্ট জানতে চেয়েছেন। প্রথমে ভালো মানুষ হতে হবে, দ্বিতীয়ত তার একটা লক্ষ্য থাকতে হবে, তৃতীয়ত তাকে ধৈর্যশীল হতে হবে, চতুর্থত তাকে লেগে থাকতে হবে, এবং পঞ্চমত তাকে ফলো আপ অ্যান্ড ফলো আপ, ওই লেগে থাকারই অংশ। যে আমি যত বেশি কাস্টমারের সাথে লেগে থাকতে পারবো তত বেশি কাস্টমার কোনো এক সময় আমার পণ্য বা সেবা নিতে বাধ্য হবে বা উদ্বুদ্ধ হবে। এবং আপনার এই পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে, যেটা আমি সবসময় বলি আমার টিমকে, সেটা হচ্ছে নোটা বাড়ায় দাও, ইয়েস বেড়ে যাবে, ইয়েস বেড়ে যাবে। অ্যাবসলিউটলি। সো রিজেকশনটাকে ওইভাবেই হ্যান্ডেল করতে হবে। আরেকটা জিনিস এখন খুব বলা হয়, সেটা হচ্ছে যে তুমি বিক্রি করতে যাও না, কাস্টমারকে কিনতে সাহায্য করো। এটা যদি আপনি আরেকটু সুন্দর করে বলেন। এইটা আমাদের একজন প্রিয় সেলস প্রশিক্ষক আছেন বাংলাদেশে, ফখরুদ্দিন আসিফ ভাই। উনি বলেন বিক্রি করা বন্ধ করুন, মানুষকে কিনতে উদ্বুদ্ধ করুন। কথাটা উনি চমৎকার ভাবেন এবং ওনার এই কথার সাথে বা যুক্তির সাথে আমি সম্পূর্ণ একমত। যখনই বিক্রি করার চেষ্টা করব আমরা, তখনই কাস্টমারের কাছে মনে হবে কি আমি বোধহয় কোনো কিছু চাপিয়ে দিচ্ছি। ওই কাজটাই করব, কিন্তু ঘুরিয়ে করব। ব্যাপারটা কারো সহজে বলা যায় যে, ধরা যাক আমি একটা উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি যে আমি আজকে এই প্রোডাক্টটা ইকবাল ভাইয়ের কাছে বিক্রি করব। বিক্রি এটা একটা কৌশল হতে পারে যে আমি আপনার কাছে আসার পরে ওই প্রসঙ্গই তুলব না, ওই লাইনেই কথা বলবো না। আপনি কেমন আছেন, কি খবর, আপনার সাথে খবর, দেশ দুনিয়া নিয়ে কি ভাবছেন, আপনার এই গল্পের পিছনের গল্প, অনুষ্ঠান কেমন যাচ্ছে, এগুলো নিয়ে কথা বলতে বলতে এর মধ্যে যে আপনার কিছু ভালো দিক আমার চোখে পড়বেই, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ভালো দিক আছে। আমি সেই ভালো দিকগুলো নিয়ে হাইলাইট করবো যে স্যার আপনার চুলের কাটিংটা বা শেপটা কিন্তু আমার কাছে দারুণ লাগে, একটা অন্যরকম ভাইব দেয়। আপনার শুধু মাথার অংশটা দেখলে বোঝা যেত ইকবাল ভাইয়ের ছবি। এই যে আপনি তো হ্যাঁ রাজীব ভাই আমাকে খুশি হয়ে গেলেন। হ্যাঁ আমরা সবাই প্রশংসা বাক্য শুনতে পছন্দ করি। ডেল কার্নেগির একটা বই আছে, সফল জনসংযোগ কর্মী হওয়ার কৌশল। এই বইটাতে উনি এক জায়গায় বলছেন যে বেশি বিক্রি করতে চাও তাহলে মানুষের প্রশংসা শুধু বাক্য ছুড়ে দাও বা তার পছন্দের জায়গাটা নিয়ে কথা বলো। আমি যেটা বলছিলাম যে আমি এসছি একটা উদ্দেশ্য নিয়ে, আমার একটা বিশেষ প্রোডাক্ট আপনার কাছে সেল করব, কিন্তু এসে আমি ওই প্রোডাক্টের নামও বলবো না, ওই ধারে কাছেও যাবো না। আমি আপনার সাথে গল্প করব, এবং গল্প করতে 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 আপনার এমন কিছু কথা বলবো যে কারণে আপনি আমাকে পছন্দ করতে শুরু করবেন। এক পর্যায়ে আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা রাজীব ভাই আপনি না কি করেন? স্যার বা ভাই আমি তো এইটা বিক্রি করি। ও আচ্ছা, এটা কেমন কি? আমার বলা লাগবে না, আপনার মুখ দিয়ে বেরিয়ে আসলো, এবং আপনি তখন ওই পণ্যটা কিন্তু ঠিক আছে তাই রাজীব ভাই বেচছেন, দেখি তো এটা নিয়ে কেমন হয়, আপনি নিয়ে নিলেন। তাহলে এখানে ওই আসিফ ভাইয়ের কথাটা চলে আসে যে বিক্রি করার চেষ্টা করা বন্ধ করো, মানুষকে কিনতে উদ্বুদ্ধ করো, এবং সেটা ঘুরিয়ে করতে হবে। যদি মানুষ মনে করে যে এই লোক আলটিমেটলি আমাকে কেনানোর জন্য এসব করতেছে, তখন মানুষ তার প্রয়োজন থাকলেও মানুষ রিজিট হয়ে যায়। মানুষ আসলে গল্প পছন্দ করে, মানুষ স্বাধীনতা পছন্দ করে। হ্যাঁ সে ডিসিশন নেবে কিন্তু আপনার করেই, আপনার মতো করে, কিন্তু সেটা যে সে আপনি বাধ্য করছেন এইটা সে মেনে নিতে পারে না। মাঝে মধ্যে একটা কি বলবো রিজিটনেস আছে। আপনারও দরকার নাই তার সাথে রিজিটনেসের খেলা, আপনার দরকার হচ্ছে তার সাথে আপোষে কথা বলা শুরু করা।
বিক্রয় নিয়ে একটা মিথ এরকম যে শুধুমাত্র বিক্রয় পেশার লোকজনই বিক্রয় করে বা মার্কেটিং করে, কিন্তু আমরা কি কেউ পৃথিবীতে বিক্রির বাইরে আছি? কেউ বৃষ্টির বাইরে নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিক্রির উপরেই টিকে আছি। মা ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে স্তন্যপান করার না যতক্ষণ বাচ্চা না কাঁদে। এটা কি তার সেলসম্যানশিপ নয়? সে তার খাবারটা কি চেয়ে নিচ্ছে না? এবং দেখেন পৃথিবীতে মানে আমি বলি যে বিক্রি কেমন সৃষ্টির শুরুতে ছিল, শেষ পর্যন্ত থাকবে। প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে বিক্রির উপরে টিকে আছে। তাহলে কেউ বিক্রি করতে পারে, কেউ পারে না কেন? এখানে শুধু ইচ্ছা শক্তির অভাব, ইচ্ছা শক্তির, আর কিচ্ছু না। যে চাইবে বিক্রি করব তার জন্য হাজারটা দুয়ার ওপেন হবে। সৃষ্টিকর্তার পরিষ্কার কথা, তুমি আমার কাছে চাওয়ার মতো চাও, আমি তোমাকে পথ দেখিয়ে দেবো। কিন্তু আমরা তো চাইতেও জানি না। আমরা যদি সঠিকভাবে চাই, মন থেকে চান, আপনি যেটা চাবেন সেটা পাবেন। ল অফ অ্যাট্রাকশন বলে একটা জিনিস আছে দুনিয়াতে, পৃথিবীতে। মানে আপনি যে ধরনের মানুষ খোঁজেন দেখবেন সেই মানুষগুলো আপনার ফ্রেন্ড সার্কেলে চলে আসবে। যে মানুষগুলোকে আপনি চান না, পছন্দ করেন না, ওই রকম মানুষ আপনার সামনে দিয়ে হাজারটা গেলেও আপনি তার কাছে যাবেন না, সে আপনার কাছে আসবে না। সৃষ্টিকর্তা তো আমাদেরকে মিলিয়ে দেন, আমরা কেন সে মানে সেটা থেকে বেরিয়ে আসি? একটা থিওরি আছে এরকম, পৃথিবীর সব মানুষ ম্যাক্সিমাম 6 ডিগ্রি দূরত্ব অতিক্রম করে, দূরত্বে অবস্থান করে। আমি আবার বলছি, পৃথিবীর সব মানুষ ম্যাক্সিমাম 6 ডিগ্রি দূরত্ব অতিক্রম করে। মানে ব্যাপারটা এরকম, সহজে বলি, আমি আপনাকে চিনি, আপনি আমাকে চেনেন, আমাদের ডিরেক্ট পরিচয়। আপনার এক মামাত্ম ভাই আছে যাকে আমি চিনি না বা তার সাথে আমার পরিচয় নাই, কোনোদিন দেখা হয়নি, সেও আমার সাথে কানেক্টেড থ্রু ইউ। এবং যদি বলি যে আমার সাথে আপনার সেই মামাত্ম ভাইয়ের দূরত্ব 1 ডিগ্রি, কেন? মাঝখানে আপনি। মামাত্ম ভাইয়ের এক বন্ধু আছে যাকে আপনিও চেনেন না, আমি তো চেনার প্রশ্নে আসে না, তাহলে তার সাথে আমার দূরত্ব কি? 2 ডিগ্রি। এইভাবে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে না, কিন্তু তাহলে কি এই সবাই মিলে কি কানেক্টেড? বুঝলাম। তাহলে এই চেনটা কত বড়, শুনে অবাক হবেন। পৃথিবীর যে প্রান্তের থেকে যে প্রান্তে যান না কেন, সর্বোচ্চ পাবেন আপনি 6 মানুষ মাঝখানে। আরেকটু সময় দিতে হবে, তাহলে জিনিসটা আমি ব্যাখ্যা করতে পারবো। অনেকে ভাবে যে না, আমি তো ভাই কখনো আফ্রিকার জঙ্গলে যাইনি, তাহলে আফ্রিকার জঙ্গলে যে মানুষটা আছে আর আমি তো বাংলাদেশে একটা নিভৃত পল্লীতে বসে আছি, তার মাঝে আমার মাঝেও কেউ না কেউ পরিচয়, কিন্তু সেই পরিচয়ের মাঝখানে 100 লোক থাকার কথা না, 6-এর উপরে হবেই না। উদাহরণ দিয়ে বুঝাই দেই, বাংলাদেশে একটা নিভৃত পল্লীতে যে মানুষটা বাস করে তাকে যদি কেউ না চেনে, ওই এলাকার ইউনিয়ন পরিষদের মেম্বার চেনে, কারণ মেম্বারদের ভোট হচ্ছে 700, 1200, 1400, তাহলে ওদের ডিরেক্ট পরিচয়, 0 ডিগ্রি কানেকশন। মেম্বার সব ভোটারকে চেনে, উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিন্তু সব ভোটারকে চেনে না, কিন্তু মেম্বারগুলোকে তো চেনে। তাহলে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে রুট লেভেলে মানুষটার মাঝে একটা মানুষ। ওই এলাকা যিনি এমপি সাহেব, তিনি সব মানুষকে চিনেনও না, চেনা সম্ভব না, কিন্তু প্রত্যেকটা এমপি সাহেবের এলাকায় 20টা 30টা ইউনিয়ন, মেম্বারদেরকেও নাও চিনতে পারে, কিন্তু চেয়ারম্যানগুলোকে চেনে। তাহলে এমপি সাহেব ভার্সেস গ্রামের মানুষটা, মাঝে কয়টা? চেয়ারম্যান মেম্বার, 2 মানুষের দূরত্ব। এমপি সাহেবকে প্রধানমন্ত্রী অবশ্যই চেনেন। আমি কি যুক্তিটা বুঝাতে পারছি? তাহলে বাংলাদেশের একেবারে রিমোট মানুষটা, গেয় মানুষটা, যে কখনো তার গ্রামের বাইরে কোনো শহরে পা দেয়নি, তার সাথেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কানেকশন মাঝখানে সর্বোচ্চ 3 মানুষ, এর বেশি না। একইভাবে আফ্রিকার জঙ্গলে থাকা মানুষটার সাথেও আফ্রিকার প্রেসিডেন্টের দূরত্ব, আর 2 প্রেসিডেন্ট তো 2 প্রেসিডেন্টকে আন্তর্জাতিকভাবে চেনেই। তাহলে আমার যুক্তি মিলল। এবার আপনি এখান থেকে যে মেসেজটা, সেটা হচ্ছে পৃথিবীর সবাই যদি এত কানেকশনের মধ্যে থাকে, তাহলে আমি কাস্টমার খুঁজে পাবো না কেন? রাইট। এবং ঢাকা শহরের মতো যেখানে ঘনবসতি শহর, এই শহরে ম্যাক্সিমাম 2 কোটি 2.5 কোটি মানুষ বাস করে, ম্যাক্সিমাম 2 ডিগ্রি সেপারেশন সব মানুষ। মানে এই ঢাকা শহরে যত মানুষ আছে তার মধ্যে হয়তো আপনি ফিজিক্যালি চেনেন, আপনি বলবেন রাজীব ভাই আমি 2000 মানুষকে চিনি, কিন্তু আসলে না, এই 2 কোটি মানুষের কে চেনে এমন কেউ না কেউ আপনার সাথে ডিরেক্ট পরিচিত আছে। মাঝে একজন মানুষ থাকবে বা সর্বোচ্চ 2 জন মানুষ খুঁজে পাবে। কালকে আমি তো প্রতিদিন রাতে, আজকে রাত্রে আমার একটা লাইভ আছে, কোনো না কোনো জেলার সাথে আমি কানেক্টেড। ওদেরকে আমি বলছিলাম যে ওই জেলার প্রোগ্রামে প্রায় 300-র মতো যুক্ত ছিল। তো আমি ওদেরকে বলছিলাম যে এই যে তোমরা মানুষগুলা কি আগে নিজেদেরকে চিন্তা না, তোমরা শুধু তোমাদের জেলার মানুষকে চিনো না, তোমাদের ওই জেলার মানুষগুলো কেউ ঢাকায় থাকে, কেউ চিটাগাঁয়ে থাকে, তাকেও চিনো এখন। আবার কেউ দুবাইতে থাকে, কেউ কাতারে চেনে, কেউ ইটালিতে থাকে, তাকেও চেনো।
তাহলে এটা হলো তোমার এলাকা, তারপরে আবার আমি এরকম করে 64টা জেলা নেটওয়ার্ক করে দিয়েছি, তাহলে 64 সবাইকে চিনে। আপনার তো অবদান শুধু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া না, তাদেরকে মার্কেট ক্রিয়েট করে দেওয়া। যে আপনার মানে কাজটা তো খুব মানে কঠিন আবার সহজও, যে আমরা যে পণ্যটা তৈরি করছি বা যে সার্ভিসটা, সেটা আমাদেরই যারা উদ্যোক্তা তাদের ওই পণ্য তো সে করে না, তার তো এটা লাগবে। তাহলে আমরা বাইরের মানুষের কাছে বিক্রি করার পরে আগে যদি আমরা ঘরে ঘরে নিজেদের মধ্যে জিনিস আদান প্রদান করি না কেন, তাহলে তো আমাদের অনেক টাকা 70-80% নিজেরাই কনজিউম করছে, ঠিক আছে, এটাই স্বাভাবিক। এবং সমাজ ব্যবস্থা তো গড়ে উঠেছিল এভাবে বিনিময় প্রথার মাধ্যমে। পরে না হয় মুদ্রা নামক মানে কৃত্রিম কিছুর আবিষ্কার হলো, কিন্তু শুরুতে তো এই বিনিময় ছিল। আমার গরু দিয়ে তোমার মুরগি, তোমার মুরগি দিয়ে আমার ছাগল, ছাগল দিয়ে আমার 1 মণ ধান, এগুলোই তো ছিল, রাইট? তো সেই কাজটা হয়তো আমরা অর্থের বিনিময়ে ঘুরিয়ে ফিরিয়ে করছি। তো সব মিলিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে বিক্রির কাজে থেমে থাকা যাবে না, এবং বিক্রি কঠিন কোনো কাজ না। আপনাকে একজন মৃত মানুষ যে অলরেডি ডেড, সেও তার মরদেহটাকে কবর পর্যন্ত বয়ে নেওয়ার জন্য 4 জন বাহক জোগাড় করতে পারে। তাহলে আমাদের মধ্যে তো প্রাণ বলে এখনো কিছু অবশিষ্ট আছে, আমাদের তাহলে কি পরিমাণ কাস্টমার জোগাড় করতে পারা উচিত? মিনিমাম মৃত মানুষ যদি 4 জনকে জোগাড় করতে পারে, তার ডেড বডি ক্যারি করে নেওয়া, যার মানে বিনিময়ে কোনো সম্মানে পারিশ্রমিক সে দিতে পারবে না, তাহলে আমরা তো জ্যান্ত আছি, যাতে আছি। আমাদের কত কাস্টমার জোগাড় করার সক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আমরা যারা পারি না তাদের নিয়তে ঘাপলা আছে, ইচ্ছা শক্তির ঘাপলা আছে। সো এখন ভালো সেলস করতে হলে তো সুস্থ থাকতে হবে, ডেফিনেটলি, এটার কোনো বিকল্প না। আমি তো আগেই বলি মানে হেলথ ফিট তো সেলস হিট। যদি আপনি সুস্থ না থাকেন তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন, শুধু সেলস কেন, কোনো কিছুই করতে পারবেন না। সো আমাদের প্রত্যেকের সবার আগে সেলসের দিকে, হেলথের দিকে মনোযোগ হওয়া দরকার। অ্যাবসলিউটলি। সো কয়েকটা টিপস যদি দেন যারা সুস্থ থাকতে চায় তাদের জন্য। মুশকিল হচ্ছে মানুষ শুনতে চায়, বুঝতে চায়, মেনে চলার কোনো মুরদ নাই মানুষের, এটা সব ক্ষেত্রে। আমি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে মানে জ্ঞান আহরণের চেষ্টা করছি। সুদীর্ঘ 10টি বছর ধরে আমি বাংলাদেশে অন্তত 50 জন প্রাকৃতিক রীতিনীতিতে যারা চিকিৎসা করে, যারা প্রতিষ্ঠিত ভাষায় প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী চিকিৎসক নয়, কিন্তু তারাও তাদের মতো গাছগাছরা, হার্বাল বা নানা পদ্ধতি ব্যবহার করে মানুষকে সুস্থ করে তুলছেন, এমন যাদের যাদের সন্ধান পেয়েছি তাদের প্রত্যেকের সান্নিধ্যে গিয়ে আমি কয়েকটা দিন কাটিয়েছি। কারণ শিক্ষা কিন্তু প্রাতিষ্ঠানিক এখন আমরা কমার্শিয়াল করে ফেলছি, আসল শিক্ষাটা হয় যে গুরুমুখী বিদ্যা। আমি বাংলাদেশে প্রাকৃতিক চিকিৎসা জগতে যত আইকন আছে তাদের সবার সাথেই চেষ্টা করেছি তাদের কাছে যেতে, তাদের সাথে কিছু সময় কাটাতে। প্রাকৃতিক চিকিৎসার উপরে অন্তত শতাধিক বই আমি নিজে পড়েছি, প্রত্যেকটা জিনিসকে আমি বোঝার চেষ্টা করেছি, এবং আমি যেখানে যা পেয়েছি ভালো কিছু সেগুলো নিজের জীবনে অনুশীলন করেছি। আমার উদ্দেশ্য এটা নিয়ে ভবিষ্যতে মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা নয়, নিজেকে সুস্থ রাখা, নিরাপদ রাখা। কিন্তু কেউ যদি জানতে চাই তাকে আমি দিতে তো আমার কোনো অসুবিধা নাই। আমি খোঁজার চেষ্টা করেছি যে আচ্ছা এত রোগ শত শত, তার এত এত চিকিৎসা পদ্ধতি, এমন কি কোনো কমন সিস্টেম হতে পারে না যেটা সকল রোগের জন্য ইনিশিয়াল পর্যায়ে প্রাথমিকভাবে সমানভাবে কার্যকর হবে? আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? রোগ আপনার ভিন্ন, চিকিৎসা পদ্ধতি ভিন্ন হবে শেষে গিয়ে, কিন্তু শুরুতে একটা কমন তো থাকতে পারে যেটা দিয়ে আমরা ইনিশিয়াল ধকলটা কাটিয়ে উঠতে পারবো। মানে আপনি কি বোঝাচ্ছেন যে প্রিভেনশন তো বটেই, যদি রোগ হয়েও যায় আপনার, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, কিন্তু রোগ যদি হয়েও যায়, সেটা জ্বর হোক আর ক্যান্সার হোক, তার তো একটা কমন পদ্ধতি থেকে চিকিৎসা পদ্ধতি শুরু হবে। যেমন আপনি প্রচলিত ধারা চিকিৎসা পদ্ধতির কাছে গেলে, ডাক্তার সাহেবদের কাছে গেলে যে সমস্যা নিয়ে যান, সে অন্তত প্রেশারটা মেপে দেখে, সে অন্তত একটু মানে তার স্টেথোস্কোপ দিয়ে তার বুকে একটু শ্বাস প্রশ্বাসটা দেখে। আপনি যে রোগ নিয়ে যান সে একটু কমন কিছু পদ্ধতি করে। প্রাকৃতিক চিকিৎসা কমন বুদ্ধি থাকতে পারে, এবং আমি এটা খুঁজে পেয়েছি যে মানব দেহ তৈরি হয় প্রথমে মায়ের গর্ভে থাকা একটা নিষিক্ত ডিম্বাণু থেকে, একটা সিঙ্গেল কোষ, সেটার থেকে 2 থেকে 4, 4 থেকে 6 ভাবে বাড়তে 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 পুরো দেহটা তৈরি হয়, এবং দেহের মধ্যে প্রতিনিয়ত ভাঙা গড়া হয়। তার মানে মানব দেহে যত রকম রোগ সমস্যা আছে সেটা আসলে ওই অঙ্গের সমস্যা না, মানব দেহের কোষের সমস্যা। আমি কি কথাটা বোঝাতে পারছি কিনা সহজ ভাষায়? তাহলে আমরা হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা এইভাবে চিন্তা করতে পারি, বাট না করে যে আমরা চিন্তা করি মানব দেহের কোষের সমস্যা, এবং কোষেরকে যদি ডিটক্সিফিকেশন করে ফেলা যায়, কোষ থেকে যদি দূষিত পদার্থগুলোকে কোনো একটা পদ্ধতিতে বের করে ফেলা যায়, কোষগুলোকে যদি দূষিত পদার্থ মুক্ত করা যায়, তাহলেই তো মানুষের রোগের মানে রোগ প্রতিরোধ না হোক, রোগ ঠেকানোর ক্ষমতা তো বেড়ে যেতে পারে। আমি এই গল্পটা বলছি এই কারণে যে আমি বিগত 2 বছরে ফেসবুকে একাধিকবার বিজ্ঞাপন দিয়ে যে আপনারা যারা প্রাকৃতিক
উপায় ফলো করে নিজের জীবনকে সুস্থ নিরাপদ রাখতে চান, আমাকে ইনবক্সে নক দিন, হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আপনাকে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি বলে দেবো। আপনার এগুলো কি ভাইয়া শেষ করি কথাটা, আমি এটা অন্তত 10,000 মানুষকে আমি সম্পূর্ণ বিনামূল্যে বিনা পারিশ্রমিকে তাদেরকে আমি একজন করে ইনবক্সে হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দিয়েছি, একটা মেসেজ আমার আনসিন থাকে না। দুঃখজনক ঘটনা হচ্ছে 10,000 লোকের মধ্যে আমি এখন পর্যন্ত 2 জনকেও পাই নাই, 2 জন, 10 জনও না, 2 জনও পাই নাই যারা আমার এই পরামর্শটা মেনে চলেছে। এটা কি বিশ্বাসের ঘাটতি? ফ্রি পাইলে আচ্ছা, ফ্রি না। আর আরেকটা কি এরকম যে আমাদের ট্রেডিশনাল বা বৈজ্ঞানিক যে চিকিৎসা পদ্ধতি সেটার উপর মানুষের আস্থা বেশি? মানুষ ওখানে গিয়ে তো ভাই এখন মানে শেষমেশ ধরা খাচ্ছে। প্রচলিত চিকিৎসা পদ্ধতি তো আমাদের রোগ ভালো করছে না, রোগের লক্ষণকে ধামাচাপা দিচ্ছে। প্রাকৃতিক চিকিৎসা আর প্রচলিত চিকিৎসা পদ্ধতির মূল পার্থক্য যেখানে, প্রচলিত চিকিৎসা পদ্ধতির রোগ উপশম করে, নিরাময় নয়। উপশম আর নিরাময়ের মধ্যে পার্থক্য আছে। উপশম মানে সাময়িক চাপা পড়া, আর নিরাময় মানে স্থায়ীভাবে ভালো হয়ে যাওয়া। আপনি প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন আপনার রোগের লক্ষণগুলোকে কমিয়ে দিচ্ছে, কারণ আধুনিক চিকিৎসা পদ্ধতি কাজই করে রোগের লক্ষণ নিয়ে। চাইনিজরা কি এগুলো ফলো করে? চাইনিজরা প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি ফলো করে, যেটা স্থায়ী নিরাময়ের পদ্ধতি ফলো করে, এবং যারা ফলো করে তারা উপকৃত হয়। এবং প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির সবচেয়ে ভালো দিক হচ্ছে উপকার করুক আর না করুক, ক্ষতির কারণ হবে না। কারণ এখানে খাদ্য নির্ভর চিকিৎসা ব্যবস্থা। খাদ্য যদি পথ্য হয় রোগ তখন দূরে রয়। খাদ্যই চিকিৎসা। মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষ পাঠানোর আগে মানুষের প্রয়োজনীয় সকল জীবন উপকরণ দিয়ে দুনিয়াটাকে সাজিয়েছেন। তাহলে আমার যদি রোগ হয়, আমি যদি চিকিৎসার প্রয়োজন হয়, আমি আগে সমাধান খুঁজবো কোথায়? প্রকৃতিতে। না পেলে যাব মানুষের বানানো আধুনিক সুবিধা। আমরা উল্টিয়ে যাচ্ছি। আপনি এটা নিয়ে একা কথা বলছেন, আর তো কেউ কথা বলছে না। হতে পারে অনেকে গড্ডালিকা প্রভায় গা ভাসিয়ে দিয়েছে, হতে পারে অনেকে স্বার্থের সাথে সাংঘর্ষিক। যেমন আমি আজকাল এমন কথা বলি যেটা আমার পেশার সাথে সাংঘর্ষিক। আমি একজন বিক্রয় পেশাজীবী, আমি একজন বিক্রয় প্রশিক্ষক। আমার দায়িত্ব যা আছে বেচে ফেলাও, কিন্তু আমি তো এখন অনেক কিছু বেচার ক্ষেত্রে বিরোধিতা করি। আমি বলি এই জিনিসটা বিক্রি হলে মানুষের ক্ষতি হবে, অতএব এটা বেচা যাবে না। আমি অনেক কোম্পানির ট্রেনিং করাবো না, একদম ঘোষণা। যেমন ফর এক্সাম্পল, আমি আমার জীবনে কখনো কোনো তামাকজাত পণ্য বা মাদক জাতীয় পণ্য বিক্রি করে ব্যবসা করে এদেরকে ট্রেনিং করায়নি। আরও কিছু পণ্য, কৃত্রিম পণ্য, কেমিক্যালের মানে প্যাকেটজাত পণ্য, সেগুলোর ট্রেনিং একসময় আমি করিয়েছি। কারণ তখন আমার মাথায় একটা ছিল আমি বিক্রয় প্রশিক্ষক। এখন আমি অনেক কাজ মানে বুঝে শুনে করি। আমি আগে বোঝার চেষ্টা করি আমার প্রশিক্ষণ গ্রহণ কারা করবেন, তারা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন। যদি আমার কাছে মনে হয়, আমার বিবেক বলে এই পণ্যের বিক্রি বাড়লে মানুষের ক্ষতি হবে, আমি সচেতনভাবে সেই কাজটাকে অ্যাভয়েড করে যাই। অ্যাবসলিউটলি। এবং এখন এই কাজটা আমি করতে পারছি, আমার ওই পরিমাণ মানে মানসিক দৃঢ়তা আছে। সবার তো দৃঢ়তা না থাকতে পারে। আপনি যে প্রশ্নটা করছেন অন্যরা কেন বলছে না, মেবি অনেকে ভাবছে যে না ওইটা বললে আমার কাজ কমে যাবে, আমার এটা হলে আমার স্বার্থের সাথে আঘাত করবে। আমার চিন্তাটা ভিন্ন। আমি তো পরিষ্কার বলি, আত্মসমালোচনা করে বলি যে আধুনিক মার্কেটিংয়ের নামে আধুনিক মার্কেটিংয়ের নামে এমন অনেক কিছু বিক্রি করা হচ্ছে যেগুলো বিক্রি না হলেই বরং মানবতার কল্যাণ হতো। আমাদেরকে ভাবতে হবে, ওই যে ইথিক্যাল জায়গাটা আসতে হবে যে বিক্রি করে ফেলাটাই বাহাদুরি নাই, এটাকে আদৌ মানুষের উপকারে লাগছে কিনা। উপকারে না লাগুক, অ্যাটলিস্ট ক্ষতির কারণ হয়, কিন্তু এই পণ্য বিক্রি থেকে আমাদেরকে সচেতনভাবে সরে থাকতে হবে। কিন্তু আমরা তো সবাই এরকমভাবে ভাবতে শিখে গেছি যে আমি বেঁচে আছি, আর কারো চিন্তা করার দরকার। এতে ক্ষতি তো ওটাই হচ্ছে। আমি ভাবছি যে আমি বিষাক্ত খাবার তৈরি করব, আমি খামু না, আমি বাজার থেকে কিনা খামু। আপনি অ্যাকচুয়ালি ভাবতেছেন যে আমি আমার বিষাক্ত খাবার মার্কেটে বেচা দিব, আমি খাবো না। তাহলে আপনি আমারটা খাচ্ছেন, আমি আপনারটা খাচ্ছি, আলটিমেটলি আমরা সবাই বিষাক্ত খাবার খাচ্ছি। বাংলাদেশে এখন বিভিন্ন পেস্টিসাইড কোম্পানিগুলো মিলে সারা বছরে যে কীটনাশক বিক্রি করে তার একটা রাফ কাট হিসাব হচ্ছে 16,000 কোটি টাকা। 16,000 কোটি টাকার কীটনাশক ব্যবহার করে যে পরিমাণ ফসল উৎপাদন করা হচ্ছে সেগুলো সবই কিন্তু বিষাক্ত হয়ে যাচ্ছে। এই খাবারগুলো খাওয়ার ফলে আমাদের শরীরের মধ্যে রোগ বাসা বেঁধে ফেলছে। পরবর্তীতে আমরা সেই রোগমুক্ত হওয়ার জন্য প্রচলিত চিকিৎসা ব্যবস্থার দ্বারস্থ হচ্ছি। চিকিৎসকেরা নানা রকম টেস্ট করে আমাদেরকে প্রেসক্রিপশনে বিভিন্ন ড্রাগস লিখে দিচ্ছেন, ঔষধরূপী ড্রাগস। এইগুলোর বাজার মূল্য হচ্ছে 32,000 কোটি টাকা। তাহলে কী লাভ হইল? 16,000 কোটি টাকার বিষ দিয়ে খাবার উৎপাদন কইরা সেই খাবার খাইয়া
অসুস্থ হইয়া হাসপাতালে গিয়া ডাক্তারের কাছে গিয়া 32,000 কোটি টাকার ঔষধ খাইয়াও ওই রোগ থেকে আর জীবনে বেরিয়ে আসতে পারছি না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন নিরাপদ খাদ্যের, এটা একটা খাবারও নাই এটার ব্যাপারে আমি একমত। যে খাবারটা এটা নিয়ে আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে খাইতে পারেন। আমরা অনেক রকমের আন্দোলনের কথা শুনি, অনেক কিছু দেখি, কিন্তু এই নিরাপদ খাদ্য নিয়ে আমাদের মনে হয় ব্যাপকভাবে সচেতনতা দরকার। সচেতনতা করে লাভ হবে না, শেষমেশ আমার একটাই কথা, দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়ে খাও। যতটুকু পারেন, যারা নগর জীবনে বাস করেন, ছাদকে বাগানে পরিণত করেন। আপনার অন্তত সাপ্তাহিক যে শাকসবজিটা লাগে সেটা অন্তত ছাদে একটু চাষ করে খাওয়ার চেষ্টা করেন। পাশের ছাদওয়ালার সাথে চুক্তি করেন যে তুমি লাউ উৎপাদন করে আমারে দাও, আমার কুমড়ো উৎপাদন করে তুমি নাও। কারণ বাজারের থেকে যেটা কিনছেন তার একটা জিনিসের উপর ভরসা রাখা যায় না। তবে কিছু কিছু কৃষক এখনো কিছু, আমি বলবো পাগলা কৃষক, যারা এত কিছুর মধ্যেও চেষ্টা করে যাচ্ছে বিষমুক্ত খাবার উৎপাদন করতে, কিন্তু তাদের পরিমাণটা খুবই কম। আবার এটাও সত্য, অর্গানিক খাবারের নামে সবচেয়ে বড় বাটপাড়ি চলছে বাংলাদেশে। মানে অনেক কৃষক শুরু করে অর্গানিক খাবার করব, বিষমুক্ত খাবার করব, কিন্তু পরবর্তীতে যখন চাপ বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়, তখন আর সামাল দিতে পারে না, তখন আবার তাকে লাভের লোভে পেয়ে বসে। তখন যেটা করে, সামনে 2 কাঠা জমিতে বিষমুক্ত আবাদ, পিছনে 20 কাঠা জমিতে বিষযুক্ত আবাদ, সবটাই অর্গানিক বলে বিক্রি করে দিচ্ছে। ফলে কারোর উপরে ভরসা করার সুযোগ নাই। এখন আমি আপনাকে কয়েকটা টিপস দিতে পারি যে আমি কি করে বুঝবো। প্রথম কথা হচ্ছে, বাজার থেকে কেনা খাবার খাওয়া বন্ধ করে যারা উৎপাদন করে এমন উৎপাদক পর্যন্ত পৌঁছে যেতে হবে কিছু মেন ফুডের জন্য। না, আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। যেমন আমি বাজারের কোনো মুরগি আমি খাই না, আমার কাছে বিষাক্ত লাগে না, এটা বিষাক্ত। আমি আমার গ্রামে পালা মুরগি নিয়ে আসি কিছুদিন পর পর, তো যাইতে হবে, উপায় নাই। এবং আপনি যখন কৃষি পণ্য বিষমুক্ত কিনে, এটা বোঝার সহজ একটা উপায় আছে। যে কৃষক দাবি করে যে আমি এখানে বিষমুক্ত উৎপাদন করি, ওই জমিতে কোদাল দিয়ে একটা কোপ দিতে হবে। সেটা কৃষকই দেখ আর আপনি নিজেই দেন। কোপ দিলে যদি ওখানে কেঁচোর গর্ত দেখা যায়, তার মানে জমিতে বিষমুক্ত আবাদ হচ্ছে বলে ধরে নেওয়া যেতে পারে। যদি বিষ দিয়ে আবাদ করে, তাহলে ওই কেঁচোগুলো মাটির গভীরে চলে যাবে, ওখানে থাকবে না। এটা একটা কৌশল, বাট এই কৌশলে মুখে বলা সহজ, কতবার আপনি চেক করে দেখবেন আর কত জায়গায় করবেন। সো আমি আপনার এই জায়গাটাতে একদম সম্পূর্ণ একমত। সেটা হচ্ছে বিষমুক্ত খাবারের ব্যাপারে আমাদের সিরিয়াস রকমের একটা গণসচেতনতা দরকার, আইন দরকার, এবং এটার ব্যাপারে আমাদের বয়কট টাইপের কিছু একটা দরকার। আমরা কিছু বাদ রাখি নাই, এই যে আম থেকে শুরু করে, আপেল থেকে শুরু করে, ইভেন আমাদের দেশীয় যেসব ফল, শাক সবজি, কল্পনা করা যায় শাক সবজির মধ্যে পর্যন্ত আমরা তরমুজের মধ্যে সিরিঞ্জ দিচ্ছি। তো আমাদের ওই যে আমি শুরুতে আপনাকে যে কথাটা দিয়ে শুরু করলাম, যে আমরা এত কিছু করতে চাই, সবার আগে আমাদের তো একজন মানুষ হতে হবে। মানুষ যদি বিবেকবোধ ঠিক থাকে তাহলেই হবে, কিন্তু সেটা তো হচ্ছে। আমরা একদম লাস্ট পার্টে এসেছি, অনেকক্ষণ ধরে আলোচনা করতেছি। সেটা হচ্ছে ভালো লাগতেছে বেশ, মানে আপনার সঙ্গে কথা বলে। সেটা হচ্ছে আপনি খাবারের 9টা নিয়মের কথা বলছিলেন, গত পর্বে 4টা নিয়ম বলেছেন, বাকি 5টা রয়ে গেছে। খাবারের নিয়ম না, খাবারের ভুল নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, যে আমরা প্রতিদিনে খাদ্য খেতে 9টা ভুল করছি, এবং এর মধ্যে 4টি ভুল বলার পরেই মানে অন্য আলোচনা অন্যদিকে চলে গেছে। ওই আলোচনা শেষ করা ভুল আবার বলে ফেলেন একটু চট করে। আমি বলছি যে মানুষ প্রথমে বুঝতে হবে মানুষ কিসের তৈরি। মানুষ তৈরি মাটি এবং পানির সমন্বয়ে। মানব দেহের মূল উপাদান মাটি এবং পানি, এবং মাটির পরিমাণ কম, পানির পরিমাণ বেশি। পৃথিবীতে যে পানি মাটির যে রেশিও, মাটি মানব দেহের মতো সেই একই রেশিও বিদ্যমান করে রেখেছেন আল্লাহ পাক। এখন মাটি পানি দিয়ে দেহ তৈরি করা যাবে, বাট দেহ ততক্ষণ জীবন্ত থাকবে যতক্ষণ দেহের মধ্যে বাতাসের আনাগোনা থাকবে। নাক দিয়ে বাতাস শেষ, মানুষ শেষ। পৃথিবীতে আসার পর মায়ের গর্ভে কিন্তু মানুষ বেঁচে থাকে পানির মধ্যে ভাসমান, ওখানে বাতাস লাগে না, একটা বিশেষ কেরামতে আল্লাহ পাকের বিশেষ সৃষ্টি। কিন্তু যখনই মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে, তারপরে কিন্তু সে পানিতে থাকলে বরং মরে যাবে, তখন তাকে বাতাসের সংস্পর্শে আনতে হয়। ওই বাতাসটা যতদিন সে গ্রহণ করতে পারে ততদিন তার জীবন অবশিষ্ট থাকে। দেখবেন অনেক বয়োবৃদ্ধ মানুষ 70, 80, 100 বছর হয়ে গেছে, একদম বিছানায় পড়ে গেছে, আজ বাদে কাল মারা যাবে, খাবারও খেতে পায় না, তবু তাকে কিন্তু আমরা কবরে রেখে আসছি না। কেন? কারণ তার শ্বাস চলছে। তখনই কবরে রাখবো যখন তার শ্বাসটা চলে যাবে। যতদিন শ্বাস আছে ততদিন আপনি মাটির উপরে, যেই শ্বাস চলে যাবে তখনই আপনি মাটির তলে। এই কথাগুলো কেন বললাম? খাবারের 9 ভুল বুঝতে হলে এটা বুঝতে হবে। মানব দেহের মূল উপাদান 3টি, একটা হচ্ছে মাটি, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে বাতাস। একইভাবে মানব দেহের প্রধান খাবারও এই 3টি, এবং ভুলও হচ্ছে এই 3টি কেন্দ্রিক। প্রথম ভুল খাদ্য সংক্রান্ত 4টি। নাম্বার 1 হচ্ছে আমাদের খাদ্য নির্বাচন ঠিক নাই, কি খাবো কি খাবো না, যেটা অলরেডি কিছুটা আলাপ করলাম। 2 নম্বর হচ্ছে খাদ্যের পরিমাণ ঠিক নাই, কতটুকু খাবো।
3 নম্বর ভুল হচ্ছে খাদ্য খাওয়ার টাইমিং ঠিক নাই, কখন খাবো কখন খাবো না। আর চতুর্থ হচ্ছে খাদ্য খাওয়ার ভঙ্গিমা ঠিক নাই। খাবার দেখলেই খেয়ে ফেলা যাবে না, গপাগপ গিলা যাবে না, খাবারটাকে দেখতে হবে, পরখ করতে হবে, খাবারটাকে টাচ করতে হবে, খাবারটা মুখে তুলতে হবে, চিবাইতে হবে, স্বাদ নিতে হবে, গলধন করতে হবে, ঢুকতে হবে। এবং সেটা আমরা যে আজকাল চেয়ার টেবিলে বসে খাই, দাঁড়িয়ে খাই, হাঁটতে থেকে এটা ভুল হচ্ছে। খাবার খেতে হবে মাটিতে বসে, ভূমির সমতলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মাটিতে বসা ছাড়া কোনো খাদ্য গ্রহণ করেন নাই, এবং নিষেধ করা আছে খাদ্য গ্রহণের ব্যাপারে। আমরা যে অসুস্থ হচ্ছে এর জন্য দাঁড়িয়ে খাবার খাওয়া, মানে সঠিক খাবারটা যদি আপনি ভুল ভঙ্গিমায় খান, আপনি উপকার পাবেন না, বরং ক্ষতিগ্রস্ত হবেন। আপনি বললেন আমি তো ভুল খাবার খাইনি, সঠিক খাবারই খাইছি, বিষমুক্ত খাবারই খাইছি, কিন্তু সেটা দাঁড়িয়ে খেয়েছেন, সেটা কথা বলতে বলতে খেয়েছেন, খাবার খাওয়ার সময় সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন নাই, ওই খাবারটা আপনার শরীরে কোনো কাজ করবে না। এই ছিল আমার 4টা ভুল গত পর্বে আলোচনা। পরিমাণটা যদি একটু বলেন। পরিমাণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ক্ষুধা না লাগলে খাবা না, আর যখনই খাবা পাকস্থলীর কিছু অংশ খালি থাকতেই খাদ্য গ্রহণ থেকে বিরতি দিবা। এটাকে আরো সহজভাবে বললে পাকস্থলীকে 3 ভাগ করে খাও, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি রাখো। আর আমরা মাশাআল্লাহ 4 ভাগ খাই, 3 ভাগ পাকস্থলী, 1 ভাগ গলার নলি। আমাদের রোগ হবে না তো কার রোগ হবে ভাই বলেন? তো এই ছিল খাদ্য সংক্রান্ত 4টি ভুল। এটা আমি গত পর্বে আলোচনা করেছিলাম বিস্তারিত। আরো অনেক কিছু বলেছিলাম, স্বাদের বিচারে খাবার 6 প্রকার, টক ঝাল মিষ্টি নোনতা তিতা সব খাবার খেতে হবে, সে দিকে আজকে যাচ্ছি না। পরের 2টা বিষয় হচ্ছে পানি খাওয়ার 3 ভুল। নাম্বার 1 হচ্ছে পানি তো পানি, এবং সেটা ডেফিনেটলি বিশুদ্ধ পানি হবে। এটা নিয়ে পানি নির্বাচন করা কিছু নেই, খাবার যেমন নির্বাচনের ব্যাপার আছে, পানির ক্ষেত্রে নির্বাচনের ব্যাপার নেই। কিন্তু পানির ক্ষেত্রে 3টা ভুল হচ্ছে। দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মানে পানির 3টা ভুলের প্রথম ভুলটা হচ্ছে পানি খাওয়ার পরিমাণ ঠিক নেই। মানব দেহে মিনিমাম যারা পরিশ্রম করে না, ঘরে বসে অফিস আদালত করে, তাদেরও 4 থেকে 4.5 লিটার পানি দরকার। আর যারা ঘাম ঝরানো পরিশ্রম করে তাদের 6 লিটার পর্যন্ত পানি দরকার। কিন্তু আমরা অনেকেই পানি কম খাই। কেন? পানি বেশি খেলে টয়লেটে বারবার যেতে হবে, সময় নষ্ট হবে, এসব চিন্তা করে আমরা 1 লিটারও খাই না সঙ্গত। এবং আমাদের দেশের, এই দেশের আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি, কারণ আমি আজকাল অনেক মাসের মানে অনেকে পরামর্শ দিয়ে আমার সাথে শুধু কথা বলে, এই দেশের মায়েরা বোনেরা সবাই কম বেশি মেয়েলি নানা রোগে আক্রান্ত, মেয়েলি নানা রোগে আক্রান্ত। এবং যত রকম মেয়েলি রোগ আছে তার মূল কারণ পানি কম খাওয়া। শুধুমাত্র পানি খাওয়ার সঠিক নিয়ম ফলো করলে যত মেয়েলি রোগের কথা আপনি শুনবেন বা মানুষ প্রবলেমে পড়ছে, তার অন্তত 70% রোগ নিরাময় সম্ভব শুধুমাত্র পানি খাওয়ার সঠিক নিয়মে। আর পুরুষের জন্য তো ম্যান্ডেটরি। আমার একটা স্লোগানই আছে, বেশি বিক্রি করতে চান বেশি করে পানি করুন পান। বেশি বিক্রি করতে চান বেশি করে পানি করুন পান। তাহলে পানি পানের প্রথম ভুল হচ্ছে পর্যাপ্ত পানি পান না করা, 1 নাম্বার। দ্বিতীয় ভুল হচ্ছে পানি পানের টাইমিং না বোঝা। কখনো কখনো পানি পানটা অমৃতর মতো, কখনো কখনো পানি পানটা বিষাক্ত। কখন? সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে আপনাকে অবশ্যই 1 থেকে 2 গ্লাস পানি খেতে হবে, সর্বোচ্চ 4 গ্লাস পর্যন্ত। এইটা দেহটাকে নতুনভাবে রিস্টার্ট করবে। আবার সেই আপনি যখন ঘুমাতে যাবেন সন্ধ্যার সময় বা রাতে, তখন 1 ফোঁটা পানিও খাওয়া যাবে না। কেন? কারণ একটু পরে আমি ঘুমায় যাব। ঘুমের মধ্যে যদি আমাকে পানি খেয়ে ঘুমাই, তাহলে কিছুক্ষণ পর আমার টয়লেটের বেগ পাবে, ঘুমটা ভেঙে যাবে, আমাকে টয়লেটে যেতে হবে। 2 মিনিটের টয়লেটে যাওয়ার জন্য আপনার 90 মিনিট ঘুমের সাইকেল নষ্ট হবে। মানে একবার উঠলে ঘুম ভেঙে গেলে ঘুমটা আসতে জোড়া লাগতে সময় লাগবে। তাহলে 2 মিনিটের প্রস্রাব করার জন্য আপনার 90 মিনিট ঘুম নষ্ট। তাহলে এমনভাবে পানি খাই যেন ওই 2 মিনিটের রাতে ঘুমের মধ্যে আর উঠা না লাগে, 1 ঘুমে ফজরের ওয়াক্তে আমি পৌঁছাতে পারি, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পৌঁছাতে পারি। তাহলে বুঝতে পারছি পানি, 1 হচ্ছে পানি পরিমাণ ঠিক নাই, 2 হচ্ছে পানি খাওয়ার টাইমিং ঠিক নাই। এগুলো আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি খুব সংক্ষেপে বলছি। আর তৃতীয়টা, আপনার সাথে আমার যে অনলাইন একটা কনভারসেশন আছে, সেখানে আমি দেখাইছিলাম পানি কিভাবে খেতে হয়, পানি খাওয়ার নিয়ম কি, পানি ধরে ধরে খেতে হয়, পানি মুখের মধ্যে নিয়ে করে মানে চিবিয়ে চিবিয়ে পানি খেতে হয়, খাবার খাও পান করে, পানি খাও চিবিয়ে। কিন্তু আমরা কেউ মানি না, মানে খাবার পানি পানের ভঙ্গিমা ঠিক নাই। তাহলে আগে ছিল খাদ্যের 4 ভুল, পানি পানের 3 ভুল, তাহলে 4 আর 3 7, রইল বাকি আরো 2 ভুল। এই 2 ভুল হচ্ছে শ্বাস প্রশ্বাসের ভুল। শ্বাস প্রশ্বাসের তার টাইমিং বলে কিছু নেই, এটা সবসময় চলমান। আবার শ্বাস প্রশ্বাস নির্বাচনের কিছু নাই, এটা ন্যাচারালি হচ্ছে। তাহলে এখানে 2 ভুল কি হচ্ছে? ওই শেষের 2টা ভুল হচ্ছে। একটা হচ্ছে শ্বাসের পরিমাণ ঠিক নেই, মানে আমরা যেটুকু ফুসফুস টানছে ওইটুকুর উপরে নির্ভর করে বসে আছি। ফুসফুসের কাজ হচ্ছে বাতাস থেকে অক্সিজেন নেওয়া, কিন্তু সে মিনিমামটুকু নিয়ে মানুষকে বাঁচিয়ে রাখে। অথচ মানুষের উচিত প্রতি 24 ঘন্টায় কিছুটা সময় হলেও ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত বাতাস ঢুকিয়ে ভেতরটাকে অক্সিজেনের চেম্বারে পরিণত করা। এখানে আছে মেডিটেশনের গুরুত্ব।
আমি মাত্র 3টা শ্বাসের ব্যায়াম 1 মিনিটে দেখিয়ে দিতে চাই। আপনারা কেউ যে কোনো রোগে আক্রান্ত যদি এই 3টা ব্যায়াম করতে পারেন নিজের ঘরে বসে 2 মিনিট করে, সকালে একবার, সন্ধ্যা একবার, বা দিনের মধ্যে 3-4 বার, তাহলে আপনি অনেক রোগ থেকে আপোষে বেরিয়ে আসতে শুরু করবেন নিজের অজান্তেই। 1 নম্বর ব্যায়াম হচ্ছে নাক দিয়ে শ্বাস নাও, নাক দিয়ে ছাড়ো। এভাবে কয়েকবার চোখ বন্ধ করে করতে থাকলে, আমি হাত নাড়ছি বলে আপনার হাত নাড়তে হবে না, আমি বোঝানোর জন্য করছি। কাজটা হচ্ছে এভাবে বসেন, আঙ্গুল দুটাকে এভাবে রাখেন, এটা হলো প্রথম ব্যায়াম। দ্বিতীয় ব্যায়ামটা হচ্ছে নাক দিয়ে ঢুকা, মুখ দিয়ে ছাড়ো। আর তৃতীয় ব্যায়াম হচ্ছে এই 3টা ব্যায়াম, নাক দিয়ে নাও, নাক দিয়ে ছাড়ো, নাক দিয়ে নাও, মুখ দিয়ে ছাড়ো, এক নাক দিয়ে ঢুকো, আরেক নাক দিয়ে বের করো। এটাকে যদি আরেকটু স্পেশালাইজ করতে চান তাহলে ছোট্ট একটা নিয়ম যোগ করতে হবে। এই 3টাকে আবার একের ক খতে ভাগ করতে হবে। একের ক হচ্ছে নাক দিয়ে নাও, নাক দিয়ে ছাড়ো, মানে নিয়ে সঙ্গে সঙ্গে ছাড়ো। আর দেরি করে ছাড়লে খ, মানে ব্যাপারটা এরকম, এটা হলো একের ক, কিন্তু মানে দম ধরে রাখলাম, আর আগের বার দম ধরে রাখি নাই। ধরে না রাখলে ক, ধরে রাখলে খ। একইভাবে নাক দিয়ে ঢুকাইলে, মুখ দিয়ে বের করলে 2-এর ক, আর ধরে রাখলে 2-এর খ। একইভাবে এটা 3-এর ক, কিন্তু ধরে রাখা। এই শ্বাসের 6টা ব্যায়াম করলে যে কোনো রোগ থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে। এটা গেল শ্বাস প্রশ্বাসের মানে ভুলের সংশোধন। আরেকটা হচ্ছে এই কাজটা নিয়মিত করতে হবে। এই কাজটা আপনি একবার করলে হবে না, সকালে একবার করবেন, দুপুরে একমাত্র সতর্কতা, পেট ভরা থাকা অবস্থায় শ্বাসের ব্যায়াম করা যাবে না। পেট খালি থাকা অবস্থায় বা খাবার খাওয়ার 2 ঘন্টা পরে। তাহলে এই হলো খাদ্য গ্রহণে 4 ভুল, পানি পানে 3 ভুল, শ্বাস প্রশ্বাসে 2 ভুল, এই টোটাল 9 ভুল। এই 9 ভুল থেকে যদি আমরা নিজেদেরকে শুধরে নিতে পারি তাহলে আমরা সুস্থ নিরাপদ জীবনযাপন করবো। আমি আবার বলছি, আমাদের এই সুস্থতার লড়াই কিন্তু মৃত্যুর সঙ্গে নয়, মৃত্যু অবধারিত, যার যখন মৃত্যু লেখা আছে সেটা হবেই। আমাদের লড়াইটা হচ্ছে আমৃত্যু সুস্থ থাকা। অ্যাবসলিউটলি, যে পর্যন্ত বাঁচবো সে পর্যন্ত সুস্থ থেকে, কর্মক্ষম থেকে, দুনিয়া থেকে বিদায় নিতে। কাজ করতে হলে সুস্থ থাকতেই হবে। রাজীব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মানে আমার তো মনে হয় আরও 2-1 ঘন্টা আলাপ করতে পারতাম, এত বিষয় আছে। বাট আমরা প্রতিবার এসে এসে নতুন নতুন বিষয় আমরা আলাপ করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও আপনাকে এসে আপনার কথা শুনবো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। শুনলেন রাজীব ভাইয়ের কথা, এবং আমাদের অনেকগুলো বিষয় আমরা আলাপ করার চেষ্টা করেছি। আমরা এত কিছু করতে চাই লাইফে, সবার আগে আমাদের একজন ভালো মানুষ, বিবেকবান মানুষ, কাউকে আমরা যেন ক্ষতি না করি, কারো মনে কষ্টের কারণ না হই, কাউকে আঘাত না করি, কাউকে অপমান না করি, ছোট না করি, এরকম একজন মানুষ। আমরা বিবেকহীন না হই, হিংস্র না হই। আমাদের আর পশুর মধ্যে তো একটা পার্থক্য থাকা দরকার। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, তাই না? সেই পরিচয়টা যেন আমরা মাথায় রাখি। তারপরে আমরা আজকে সেলসের 5টা হ্যাক নিয়ে আলাপ করেছি, খাদ্যের 9টা ভুল নিয়ে আলাপ করেছি, তারপরে আমরা লাইফস্টাইলের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছি, আমাদের সমাজের, আমাদের নিজেদের জীবনের নানান রকমের অ্যাঙ্গার, নানান রকমের দুশ্চিন্তা, নানান রকমের যে ভুলগুলো আমরা করছি সেগুলো নিয়ে আমরা আলাপ করেছি। আমি আগেও বলেছি, এখন আবারও বলছি, আপনার পুরো আলোচনাটা থেকে একটা লাইন আপনি নেবেন, যে লাইনটা হয়তো আপনাকে জীবন পরিবর্তন করতে, নতুন করে ভাবতে সাহায্য করবে, এবং সেই লাইনটা আপনি কমেন্টে লিখবেন কোন লাইনটা নিয়েছেন। এবং আপনারা যদি এইভাবে পুরো অনুষ্ঠান থেকে, প্রত্যেকটা পর্ব থেকে, প্রত্যেকটা পডকাস্ট থেকে একটা করে লাইন নিয়ে নিজের জীবনে কাজে লাগাতে চান, কারণ আমরা আজকের আলোচনায় বারবার আলাপ করেছি, আমরা অনেক কিছু শুনি, অনেক কিছু জানি, কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্ট করি না, নিজের জীবনে ব্যবহার করি না। ওটা না করলে কিন্তু পুরোটাই বৃথা, কোনো কাজে আসবে না। সো এটাকে ব্যবহার করতে হবে, আপনার জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি যেটা নিতে চান, যেটা আপনার পছন্দ, সেটাকে আপনি নিয়ে কাজে লাগান। ইনশাল্লাহ আপনার জীবনটাও সুন্দর হোক, ভালো হোক, এগিয়ে যান। আগামী পর্বে আবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা হবে। আল্লাহ হাফেজ।